ভাগ করতে পারি, লাইক হচ্ছে কিওয়ার্ডকে আমরা তার লেন্থ ওয়াইজ ভাগ করতে পারি, কিওয়ার্ডকে আমরা লেন্থ ওয়াইজ তিনটা পার্টে ভাগ করতে পারি। কিওয়ার্ডের ইন্টেন্ট আছে কিছু, কিওয়ার্ড ইন্টেন্টটাকে আমরা মোটামুটি দুটো পার্টে ভাগ করতে পারি। এছাড়াও আমরা দেখেছিলাম যে এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড এবং ব্রড ম্যাচ কিওয়ার্ড নামে আমাদের তিনটা কথা ছিল সেখানে। এছাড়াও প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড এবং সাপোর্টিভ কিওয়ার্ড নামেও আমাদের সেখানে তিনটা কথা ছিল, রাইট? স্যার গত ক্লাস, রেকর্ডিংটা অন করানো স্যার, সরি, রেকর্ডিংটা অন করানো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা অন করে দিয়েছে, আমি যে অন করে দিয়েছি আর কি মাত্র, জি করে দিয়েছে। আচ্ছা, তো গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম, যে আসলে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড জিনিসটা কি, এটা কিভাবে করে কাজ করে, কিওয়ার্ডটা কেন দরকার, এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্টের মধ্যে। তো কিওয়ার্ড রিসার্চের এই পার্টটুকু পর্যন্ত আপনাদের কারো কি কোনো রকম প্রবলেম বা কোনো প্রশ্ন এই ধরনের কিছু কি আছে, যে কিওয়ার্ড রিসার্চের এই পার্টটা আমি বুঝি নাই বা এই জিনিসটা আরেকবার একটু বললে পরে ভালো হয়, এরকম কি কারো কোনো রকম প্রশ্ন আছে? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা আরেকটু বললে মানে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা বলতে হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে করবেন, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসে দেখি নাই। আমরা গতকালকে যেটা দেখেছিলাম যে আসলে কিওয়ার্ড জিনিসটা কি, কিওয়ার্ড রিসার্চ বলতে আসলে আমরা কি বুঝে থাকি, আমরা এই পর্যন্ত গত ক্লাসে ছিলাম। তো গত ক্লাসে হচ্ছে আমরা বেসিক্যালি যেটা সম্পর্কে দেখেছিলাম যে আমি যদি একটা দোকান দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই দোকানটা কি আমার ধানমন্ডিতে দিলে সবচেয়ে ভালো হবে, নাকি এই দোকানটা যদি হচ্ছে আমি আসলে ফার্ম গেটে দিই তাহলে সবচেয়ে ভালো হবে, নাকি এই সেম দোকানটা যদি হচ্ছে যে আমি গুলশানে দেই সেটা কি সবচেয়ে ভালো হবে কিনা। আমরা মনে হয় একটা কফি শপের এক্সাম্পল দিয়ে আসলে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করেছিলাম, যে একটা কফি শপের মধ্যে আসলে কফি শপটা কোথায় দিলে পরে ভালো সেল আসতে পারে, এটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করেছিলাম জিনিসটা। তো আমরা আসলে দোকানটাকে যদি একটা ওয়েবসাইটের মতো করে চিন্তা করি, যে আমাদের দোকান হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটটাকে আসলে আমরা যেই জায়গাটার মধ্যে বসাতে যাচ্ছি বা যেই জায়গাটার মধ্যে আমরা আসলে র্যাঙ্ক করতে যাচ্ছি, এই জায়গাটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ড জিনিসটা আসলে কোথায় কাজ করে, যেখানে আসলে কোনো কিছু সার্চ করা হয়, লাইক গুগলে সার্চ করা হয়, বিংয়ে গিয়ে কোনো কিছু সার্চ করা হয়, ইয়াহুতে সার্চ করা হয়, ask.com-এ গিয়ে সার্চ করা হয়, অর্থাৎ যেগুলো সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যা কিছু লিখে সার্চ করি সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, তো এই কিওয়ার্ড জিনিসটা আসলে কিভাবে করে আমরা বের করতে পারি এটা আমরা গত ক্লাসে দেখি নাই। আমরা কিওয়ার্ডের টাইপগুলো নিয়ে আসলে কথাবার্তা বলেছিলাম, কিওয়ার্ডকে আমরা কয়টা পার্টে ভাগ করতে পারি। তো সেখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডের ইন্টেন্ট একটা পার্ট ছিল। কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি বা কিওয়ার্ড জিনিসটা কি, এটা নিয়ে কি কারোর কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন আছে? কিওয়ার্ড জিনিসটা কি বা কিওয়ার্ড ইন্টেন্ট জিনিসটা কি, এটা নিয়ে কি কারো কোনো রকম প্রবলেম বা কোনো প্রশ্ন আছে? কিওয়ার্ড ইন্টেন্টটা একটু বলবেন? হ্যাঁ, কিওয়ার্ড ইন্টেন্ট নিয়ে এখন কথাবার্তা বলবো আমরা। তো না, কিওয়ার্ড সম্পর্কিত কারো কোনো রকম প্রশ্ন আছে কিনা, যে কিওয়ার্ড জিনিসটা কি এটাই বুঝি না, বা কিওয়ার্ডের রিসার্চ জিনিসটা কি আসলে এটাই বুঝি না, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আই থিংক সো নাই। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কিওয়ার্ড ইন্টেন্ট জিনিসটা আসলে ঠিক কি, বিষয়টা একদম সহজ একটা জিনিস, খুবই ইজি একটা বিষয়, এটা আসলে খুব জটিল কোনো ব্যাপার না। কিওয়ার্ডের ইন্টেন্ট হচ্ছে কোনো একটা ইউজার বা কোনো একটা ভিজিটর গুগলে যখন কোনো একটা তথ্য লিখে সার্চ করে, ওই সার্চ করার পিছনে ওই ভিজিটরের মূল উদ্দেশ্যটা কি থাকে, তার ইন্টেন্টটা আসলে কি থাকে, এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড ইন্টেন্ট। ধরেন আমি একটু দেখে আপনাদেরকে, আমি হচ্ছে আপনাদের স্ক্রিন শেয়ারটা অফ করে দিছি, এটা একটু রাখতে হবে, স্ক্রিন শেয়ারটা আমি শেয়ার করে দিচ্ছি আবার। ওকে, আশা করি আপনারা হচ্ছে আমার স্ক্রিনটা এবার দেখতে পাচ্ছেন। সো আমি যদি হচ্ছে এখানে লিখে সার্চ করি যে হোয়াট ইজ এসইও, অ্যান্ড কেউ যদি গুগলে লিখে সার্চ করে এসইও সার্ভিস প্রোভাইডার্স, এসইও সার্ভিস প্রোভাইডার্স ইন বাংলাদেশ, কেউ যদি লিখে সার্চ করে হোয়াট ইজ কিওয়ার্ড
সরি, কেউ যদি লিখে সার্চ করে যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কেউ যদি লেখে হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ডস ফর এসইও, আমি এখানে কয়েকটা কিওয়ার্ড লিখেছি, লাইক হোয়াট ইজ এসইও, এসইওটা আসলে কি। কেউ লিখেছে এসইও সার্ভিস প্রোভাইডারস ইন বাংলাদেশ, কেউ লিখেছে কিওয়ার্ড রিসার্চ, কেউ লিখেছে হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ড ফর এসইও। তো এই যে তিনটা মানুষ তিনটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলো, তিনটা মানুষের জ্ঞানের পরিধি, জানার অংশ, তাদের বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, এগুলো কি সেম হবে? কি মনে হয়? যে লোকটা সার্চ করে এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ, এই লোকটা কি সার্চ করবে হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ডস ফর এসইও? কি মনে হয় আপনাদের, বলেন। কোন লোকটা এসইও সার্ভিস প্রোভাইডার ইন বাংলাদেশ সেটাকে গুগলে সার্চ করবে বলেন তো একটু। যারা কাস্টমার তারা এটা সার্চ দিবে। যারা কাস্টমার, তার মানে এই লোক কি এসইও নিজে শিখবে না নিজে করাবে এসইও? করাবে। যে লোক এসইও কাজ করাবে। আচ্ছা, যে লোক এসইওর কাজ করাবে সেই লোক কি হাউ টু ফাইন্ড বেস্ট কিওয়ার্ডস ফর এসইও এটা লিখে না, এটা হলো যারা ডিজিটাল মার্কেটার বা এসইও যারা ইয়া করে স্টাডি করে তারা এটা লিখে সার্চ দিবে। আচ্ছা, আর এটা? এটাও সেম। এটাও সেম। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম সমস্ত মানুষ সমস্ত ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে না। যেই লোকটার সার্ভিস দরকার এই লোকটা এরকম কিওয়ার্ড লিখে সার্চ করবে। রেকর্ডিং কি অন করা আছে? হ্যাঁ, রেকর্ডিংটা অন করা আছে, জি। যে লোকটার সার্ভিস দরকার সেই লোকটা এরকম কিওয়ার্ড লিখে সার্চ করবে। যে এসইও সম্পর্কে জানতে যাচ্ছে সে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবে। তো মূলত যেখানে আমরা কোনো রকম কমার্শিয়াল ইন্টেন্ট দেখি, লাইক এই ধরনের কিওয়ার্ড বা এটা এরকমও হইতে পারে যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এরকমও হতে পারে, বা এটা এরকমও হতে পারে যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা হইতে পারে এসইও স্পেশালিস্ট ইন বাংলাদেশ, এটাও হইতে পারে। অনেক কিছু অ্যাকচুয়ালি হতে পারে। তো যেটাই হোক না কেন, মূল কথা হচ্ছে যেখানে ইউজারের পার্সপেক্টিভটা হচ্ছে যে আমি কোনো কিছু পারচেজ করব, কোনো কিছু কিনব, সেই ধরনের কিওয়ার্ডকে বলা হয় কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড। আর যেই ধরনের কিওয়ার্ড সার্চ করার পিছনে ইউজারের পার্সপেক্টিভ বা তার মূল উদ্দেশ্য থাকে কোনো কিছু জানা, শেখা, বোঝা, এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় ইনফরমেটিভ কিওয়ার্ড। তো বেসিক্যালি সাধারণত আমরা আসলে যেটা চিন্তা করি যে বেস্ট রিভিউ, তারপর হচ্ছে ইয়ার যদি সাল থাকে, তারপরে হচ্ছে আপনার আরো অনেক কিছু হইতে পারে। তো এরকম যদি বিষয়গুলো থাকে এটাকে বলা হয় হচ্ছে আসলে আপনার কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড। লাইক আমি যদি সার্চ করি যে বেস্ট এসইও এক্সপার্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা মনে করেন যে আসলে একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বলা যেতে পারে। রিজন হচ্ছে এটার সাথে বেস্ট কথাটা যুক্ত আছে। আমি তখনই বেস্ট এসইও এক্সপার্টদের আসলে লিস্ট চাবো যখন হয় আমি তাদের কাছ থেকে কোনো কিছু শিখবো, তাদের কাছ থেকে কোর্স করব, অথবা তাদের কাছ থেকে হচ্ছে আমি কোনো কিছু জানবো, সার্ভিস নিব, যে কোনো কিছু হতে পারে। আমার মূল উদ্দেশ্য যেটাই হোক না কেন, বেসিক্যালি আমি এইভাবে করেই কিন্তু আসলে সার্চ করব। বা আমি যদি সার্চ করি যে আমি যদি ল্যাপটপ কিনতে চাই, ধরেন আমি একটা ল্যাপটপ কিনবো, এইচপি ল্যাপটপ রিভিউ লিখে আমি তখনই সার্চ করব যখন আমি কোনো একটা ল্যাপটপ কেনার জন্য চাচ্ছি, তখন আমি রিভিউ লিখব। আমি তখনই এটা লিখে সার্চ করব যে বেস্ট
এইচপি ল্যাপটপ 2020 তখনই আমি লিখব যখন হচ্ছে আমি 2020 সালের বেস্ট যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোকে পারচেজ করতে চাইব, তখনই আমি এই বিষয়টা লিখে গুগলে সার্চ করব। তো এই অনুযায়ী আমরা মূলত বলতে পারি যে যে সমস্ত কিওয়ার্ডের পরে বেস্ট, রিভিউ বা টপ হতে পারে, তারপর ইয়ার থাকে অনেক সময়, আর অনেক কিছু হয় আর কি। মানে কমন সেন্স ইউজ করে আসলে আপনি নিজে একটু ভাবার চেষ্টা করবেন যেমন কি কি বিষয় থাকতে পারে যেগুলো লিখে গুগলে সার্চ করলে পরে আমরা আসলে কোনো কিছু কেনার জন্য আসলে ট্রাই করি বা বিষয়টা সম্পর্কে জানতে চাই যে এটা আমি কিনবো কি কিনবো না। পার্সপেক্টিভ মোটা থেকে আচ্ছা, পারচেসিং একটু মোটা। কথা বলতে পারি? জি বলুন। এইচপির যে যে ল্যাপটপের বিষয়টা, এটা তো কমার্শিয়ালও বলা যায় আবার ইনফরমেটিভও বলা যায়। বেস্ট তো ল্যাপটপ এটা 2020। হুম। আচ্ছা, তো বেস্ট ল্যাপটপ 2020 সম্পর্কে আপনি যদি মানে 10,000 মানুষের মধ্যে যদি চিন্তা করেন কতজন জানার জন্য সার্চ করবে আর কতজন আপনার কেনার জন্য সার্চ করবে, কি মনে হয়? জানার জন্য বলতে হলে অ্যাটলিস্ট এরকমটা হতে পারে যে আমি ভাই পোস্টারের মধ্যে গেলাম, গিয়ে জানলাম যে আসলে বেস্ট ল্যাপটপ কোনগুলো। এখন জেনে আমি কি করবো বলেন তো? জেনে আমার যে উদ্দেশ্য কি? কিনে সে তো জানে। আচ্ছা, অ্যাটলিস্ট এইরকমটা হইতে পারে যে আমি ওখানে দেখছি এখান থেকে কিনে নেই, পারচেস করি নেই এখান থেকে, আমি অথবা দোকানে গিয়ে পরে কিনে নিয়ে চলে আসলাম, হয় না এরকম? ইউটিউবে অনেক সময় হ্যাঁ, দেখি না হয়। যে ভিডিও দেখি কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে গিয়ে আর কিনে না, দোকানে গিয়ে বলি ভাই ওইটা একটু দিয়েন, বলি না? হুম। তা আপনি অনলাইন থেকে কিনেন বা অফলাইন থেকে কিনেন, যেভাবে করেই কিনেন তো, তাই না? অ্যাটলিস্ট আপনাকে তো অ্যাটলিস্ট জানাইতে হয়েছে বিষয়টা যে এইচপির এই ল্যাপটপটা ভালো বা এটা ভালো, জানাইতে তো হয়েছে জিনিসটা, তাই না? তো এটা হচ্ছে তখন এটা ইনফরমেটিভ হবে না? না ইনফরমেটিভ, তখন এটা বাইং ইন্টেন্ট হবে। পারচেসিং মোডে ও, যেটাই হোক না কেন, আপনার অনলাইন অফলাইন যেখানেই হোক না কেন এটা কাজ করবে। লাইক হচ্ছে আমি যদি দেখাই যে বেস্ট ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে যদি সার্চ করেন সবার হচ্ছে স্টারটেকের ওয়েবসাইটে র্যাঙ্ক করে। এখন সেক্ষেত্রে স্টারটেকের ওয়েবসাইটের থেকে কিন্তু অনেকেই আছে ডিরেক্টলি পারচেস করে না, এই বাই নাওতে ক্লিক করে ভাই অনেকেই পারচেস করে না, এটা হয় না বেসিক্যালি। তারা যেটা করে ল্যাপটপটা দেখে, এটা ভালো লাগছে, প্রাইস ঠিক আছে, ওকে ফাইন, ছবি তোলা একটা, তাই স্ক্রিনশট নেয়, নিয়ে গিয়ে দোকানে নিয়ে গিয়ে দেখায় ভাই এইটা কিনবো, দেখান তো, এটা করে। খেয়াল করছেন? হ্যাঁ, এটাই বেশি হয়। কথা হচ্ছে যে সেল তো আসলে হচ্ছে, তাই না? এখন ক্লায়েন্টের দরকার সেল, সেটা অফলাইন থেকে হোক আর অনলাইন থেকে হোক, যেভাবে করেই হোক তার সেল হলে তো হইলো। তো এটা হচ্ছে ব্যাপার, মানে সেল বা পারচেসিং পার্সপেক্টিভ বা পারচেসিং যখন থাকে আর কি, পারচেস মোডে যখন কোনো একটা ইউজার থাকে তখন যে সমস্ত কিওয়ার্ড লিখে সে সার্চ করে ওই টাইপের কিওয়ার্ডগুলোকে আমরা বলি কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। লাইক সে প্রোডাক্টটা এখান থেকে ওকে, কিনুক বা যেখান ক্লিয়ার। থেকে কিনুক, তাকে কেনার মতো একটা মুড এসে আসছে আর কি, যে এমন কিওয়ার্ডকে বলা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। আচ্ছা, দেন ইনফরমেটিভ ইন্টেন্ট কিওয়ার্ড যেগুলো, এগুলো আসলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে যে ধরনের কিওয়ার্ড লিখে আসলে আমরা কোনো কিছু জানতে চাই, লাইক হোয়াট ইজ এসইও, হাউ টু চুজ দ্য বেস্ট কিওয়ার্ড। বিশেষ করে এডুকেশনাল পারপজে জি যেই জি জি কিওয়ার্ড গুলো ইউজ জি, করি। লাইক ডব্লিউএইচ ওয়ার্ড, হাউ টু দিয়ে যে সমস্ত কিওয়ার্ডগুলো শুরু হয়, এই টাইপের কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড। লাইক হোয়াট ইজ এসইও, হাউ টু ডু দ্যাট, হাউ টু ডু দ্য জব, হাউ টু, মানে হাউ টু দিয়ে অনেক সময় হয় অনেক ধরনের কথাবার্তা আসে। সো এই বিষয়গুলোকে বলা হয় অ্যাকচুয়ালি আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড, যেখানে ইউজার আসলে কোনো কিছু জানতে চায়, কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, শিখতে চায় কোনো একটা জিনিস সম্পর্কে, ওই ধরনের কিওয়ার্ডকে বলা হচ্ছে আমাদের ইনফরমেটিভ কিওয়ার্ড। এখানে কোনো রকম ইউজারের পারচেসিং মোড থাকে না, ইউজার এখনো পারচেস করার অবস্থানে এখনো চলে আসে নাই, সে এখনো বিষয়টা সম্পর্কে অবগত না পারফেক্টলি, সে বিষয়টা সম্পর্কে জানতে যাচ্ছে, শিখতে যাচ্ছে, সেজন্য সে এটা লিখে সার্চ করে গুগলে। এই ধরনের কিওয়ার্ডগুলো হয় বেসিক্যালি ডব্লিউএইচ ওয়ার্ড এবং হাউ টু দিয়ে। এছাড়াও আপনি কমন সেন্স ইউজ করে বোঝার চেষ্টা করবেন যে আসলে এই কিওয়ার্ডটার পিছনে বিহাইন্ড দ্য সিনে তার মূল উদ্দেশ্যটা কি। এখন আপনি সেল করেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে অ্যাপেলের ম্যাকবুক আপনি সেল করেন, অ্যাপেলের ম্যাকবুক লিখে যে লোক সার্চ করে যে হোয়াট ইজ অ্যাপেল ম্যাকবুক, এই লোকের কাছে কি আপনি অ্যাপেলের ম্যাকবুক সেল করতে পারবেন এখন? অবভিয়াসলি না, কারণ হচ্ছে এই লোক এখনো চিনে না অ্যাপেলের ম্যাকবুক জিনিসটা কি। একে চিনাইতে হবে অ্যাপেলের ম্যাকবুক জিনিসটা কি, এটা কিনলে পরে লাভ কি, এটা কিনলে পরে হচ্ছে সুবিধা কি কি আছে, কেন সেটাকে কিনবে, তার অনেক কিছু বুঝাইতে হবে। সে যখন বুঝবে তখন যখন সে গুগলে এসে সার্চ করবে যে বাই অ্যাপেল ম্যাকবুক, তখন যদি আপনি তাকে ম্যাকবুকটা কেনার জন্য পারচেস করেন তখন অথবা সে এক্ষেত্রে ইন্টারেস্টেড হবে। ওকে, যে বাই অ্যাপেল ম্যাকবুক লিখে যখন হচ্ছে কেউ গুগলে সার্চ করবে
তখন যদি আপনি তার সামনে আসতে পারেন এবং আপনি যদি তাকে প্রোডাক্ট দেখাইতে পারেন, হয়তো বা সে তখন আপনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করে নিয়ে নিবে। তো এই বিষয়টা হচ্ছে আপনাকে করতে হবে। লাইক দেখেন স্টার টেক বা স্মার্ট বিডি এরা কিন্তু ভাই চাইলে পারতো যে হোয়াট ইজ অ্যাপেল ম্যাকবুক, হোয়াট ইজ অ্যাপেল ম্যাকবুক এই ধরনের কিওয়ার্ডকে টার্গেট করে কাজ করতে পারতো না? তারা এখানে র্যাঙ্ক করছে, করে নাই। কে আসছে? উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া হিসেবে উইকিপিডিয়া এখানে র্যাঙ্ক করছে। আর গুগলও বুঝে যে আসলে এই ধরনের কিওয়ার্ডে ইউজাররা যখন সার্চ করে তখন আসলে তারা কি জানতে চায়, তারা কি চায়, তারা কি তথ্য জানতে চায় নাকি তারা কোনো কিছু কিনতে চায়, এটা গুগলও বুঝে। অ্যান্ড বুঝে দেন তারপর সে ওই ধরনের ওয়েবসাইটগুলোকে এখানে র্যাঙ্ক দেয়। আর যখন সে চিন্তা করে যে না আমি আসলে এই কিওয়ার্ডে লিখে যারা সার্চ করতেছে এরা আসলে প্রসেসিং মোডে আছে বা এরা আসলে কোনো কিছু কিনতে যাচ্ছে, তখন হচ্ছে যে তারা আসলে ওই ধরনের ওয়েবসাইটকে এখানে আসলে র্যাঙ্ক দেয়। এখানে আবার আপনি উইকিপিডিয়াকে পাবেন না সহজে, এখানে আবার উইকিপিডিয়া আসবে না। এটাকে বলা হয় হচ্ছে আপনার কিওয়ার্ডের ইনটেন্ট। আপনাকে কিওয়ার্ডের ইনটেন্টের সাথে যদি আপনার ওয়েবসাইট ম্যাচ না করে, আপনার কিওয়ার্ডের ইনটেন্টের সাথে যদি আপনার ওয়েবসাইট ম্যাচ না করে, সেক্ষেত্রে হচ্ছে আসলে আপনি খুব একটা সহজে র্যাঙ্ক করতে পারবেন না, এটা সম্ভব না। যদি এটা সম্ভব হইতো তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের এই ওয়েবসাইট অন্তত আমার মতে ভাই র্যাঙ্কে থাকার কথা না। এই ওয়েবসাইট বন্ধুরা র্যাঙ্কে থাকার কথা না, এর থেকে অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে ভাই, অন্তত এই সাইট ভাই তাহলে র্যাঙ্ক করে না এখানে, এটার মধ্যে ভাই কিচ্ছু নাই। আর তারপরেও এটাকে র্যাঙ্ক দিয়ে রাখছে গুগল। কেন? কারণ সে জানে ইউজারের ইনটেন্ট হচ্ছে এই ওয়েবসাইটটা ফিল আপ করতে পারবে। যারা জেএসসি এক্সাম রেজাল্ট 2020 লিখে সার্চ করতেছে, এদের সার্চ করার পিছনে যে ইনটেন্ট, এটা যে কারণে সার্চ করছে, এই ইনটেন্টটা ফিল আপ করার জন্য, ইউজারের চাহিদা পূরণ করার জন্য একমাত্র বেস্ট ওয়েবসাইট হচ্ছে এইটা। লোকজন এখানে এসেই তাদের চাহিদা বা তাদের গোল ফিল আপ করতে পারবে। এই জন্য হচ্ছে গুগল এদেরকে এখানে র্যাঙ্ক দেয়। যদি প্রশ্ন করেন ভাই গুগল বুঝে কিভাবে, গুগল বুঝে ভাই, গুগলের অ্যালগোরিদম অনেক আপডেটেড, গুগল অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইউজ করে এবং তারা আসলে অনেকটাই ভালো করে এগুলো বুঝতে পারে। তো আপনার ইউজারের ইনটেন্টের সাথে যদি মানে আপনার কিওয়ার্ডের ইনটেন্টের সাথে যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট যদি ম্যাচ না করে, মানে মিল যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি র্যাঙ্ক করতে পারবেন না খুব একটা সহজে। এটা তো সহজ হবে না আপনার জন্য। সো কিওয়ার্ড, ইনটেন্ট অ্যান্ড এই দুটো পার্ট সবাই বুঝতে পারছেন? জি, বুঝে গেছে। আচ্ছা, কিওয়ার্ডের আরো দুটো ইনটেন্ট আছে, জেনে রাখেন। কিওয়ার্ডের আরো দুটো ইনটেন্ট আছে, জেনে রাখেন। একটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড, লাইক হচ্ছে আপনার কেয়া গ্রুপ, তারপর হচ্ছে আপনার প্রাণ আরএফএল গ্রুপ, তারপর হচ্ছে আপনার লাইক মাইক্রোসফট, এরকম কিওয়ার্ডগুলোকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড। তো কেয়া গ্রুপ লিখে যদি হচ্ছে যে আমি আসলে গুগলে সার্চ করি, এখানে আপনি কেয়া গ্রুপটি সবার আগে পাবেন। এখন আপনি যতই এসইও করেন না, যত যাই কিছুই করেন না কেন, গুগল আপনাকে সহজে এই জায়গাটার মধ্যে র্যাঙ্ক দিবে না। যত যাই কিছুই করেন না কেন ভাই, আপনি যতই ইনটেন্ট তো মিলাইতে পারবেনই না, কারণ যেই লোক কেয়া গ্রুপ লিখে সার্চ করছে সে কেয়া গ্রুপকেই চাচ্ছে। সো এটা আসলে পসিবল না। বাট তারপরেও যদি মনে করেন আপনি অনেক ট্রাইও যদি করেন, অনেক চেষ্টাও যদি করেন, এটা আসলে সম্ভব না। কারণ এই ধরনের কিওয়ার্ডকে আসলে আপনি কি বলবেন, এই যে কেয়া গ্রুপ যে কিওয়ার্ড, এটা কি বলবেন আপনি? এটা কি আপনার, এটা তো ইনফরমেটিভ কিওয়ার্ডও বলা যেতে পারে, আবার পারচেসিং কিওয়ার্ডও বলা যেতে পারে। যে যারা হচ্ছে কেয়া গ্রুপকে কোনো রকম প্রোডাক্টের জন্য অর্ডার দিতে যাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটাকে বাইং ইনটেন্ট কিওয়ার্ডও বলতে পারেন, আবার হচ্ছে আপনি এটাকে ইনফরমেটিভ কিওয়ার্ডও বলতে পারেন, যে কেয়া গ্রুপ সম্পর্কে জানতে যাচ্ছে, এটাও বলতে পারেন। তবে এসইওর ভাষায় এটাকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড বা ন্যাভিগেশনাল কিওয়ার্ড বলা হয়ে থাকে এটাকে। ওকে, কোন একটা কোম্পানির নাম বা কোন একটা কোম্পানির বিষয়াবলী ব্যবহার করে যেটা আসলে করা হয়ে থাকে সেটাকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। তো এটা ভালো জিনিস, এটা ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা দিয়ে অনেক সময় কাজকর্ম করতে হয়। লাইক অনেক কোম্পানি থাকে যারা হচ্ছে আসলে তাদের কোম্পানির নামের কিওয়ার্ডই র্যাঙ্ক করানো হয়। তো ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা খুব ভালো কাজ করে, তখন এটাকে ন্যাভিগেশনাল কিওয়ার্ড বলে। আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আপনার কম্প্যারিজন কিওয়ার্ড, তুলনামূলক কিওয়ার্ড। সহজ বাংলায় বললে আসলে যেটা হয় আর কি। ওকে, বানানটা আমি ভুল লিখছিলাম। কম্প্যারিজন কিওয়ার্ড। ওকে, এটা কেমন হয়? লাইক আমি ধরেন সার্চ করলাম যে স্যামসাং গ্যালাক্সি ভার্সেস অপো,
এটা একটা কিওয়ার্ড। স্যামসাং গ্যালাক্সির সাথে ওপ্পোর মোবাইল ফোনগুলো আমি একটু তুলনা করে যাচ্ছিলাম। সো এটা হতে পারে। ওকে, সো কম্পেয়ার ওপ্পো 11 প্রো ভার্সেস স্যামসাং গ্যালাক্সি A50 প্রাইসেস। সো এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে আপনার মানে কম্পারিজন কিওয়ার্ড। তো বিষয়টা হচ্ছে এগুলোকে আপনার বাইং ইন্টেন্ট কিওয়ার্ডও বলা হয় অনেক সময়। এগুলোকে অনেক সময় বাইং ইন্টেন্ট কিওয়ার্ডও বলা হয়, কারণ কোনো একটা ইউজার যখন দুটো বিষয় সম্পর্কে কম্পেয়ার করে বা যখন সে দুটো বিষয়কে আসলে তুলনা করে, তখন সে এই জন্যই তুলনাটা করে যে সে দুটো বিষয় থেকে যে কোনো একটা বিষয় নিয়ে একটু মানে কাজকর্ম করবে আর কি। দুটো বিষয় নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে সে আসলে কাজকর্ম করবে বা কোনো একটা বিষয় সে আসলে কিনবে, কোনো একটা প্রোডাক্ট সে কিনবে, সে হয় ওপ্পো F11টা কিনবে অথবা স্যামসাং গ্যালাক্সি A50টা সে কিনবে। সো দুটা যে কোনো যখন সে একটা কিনতে চায় বা জানতে চায় কোনো একটা বিষয় সম্পর্কে, তখন আসলে তারা এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে। তাই এটাকে বলা হচ্ছে কম্পারিজন কিওয়ার্ড বা এই মানে তুলনামূলক কিওয়ার্ড আর কি। আর নেভিগেশনাল কিওয়ার্ড তো আশা করি বুঝতে পারছেন যে কোনো একটা কোম্পানির নাম বা কোনো একটা ব্যক্তির নাম, এগুলোকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড। ইনফরমেটিভ কিওয়ার্ড হচ্ছে সেই সমস্ত কিওয়ার্ড যে সমস্ত কিওয়ার্ড দিয়ে কোনো একটা ইউজার কোনো কিছু জানতে চায়। অ্যান্ড কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড হচ্ছে সেই ধরনের কিওয়ার্ড যেই ধরনের কিওয়ার্ড দিয়ে কোনো একটা ইউজার আসলে কোনো কিছু কিনতে চায় বা কোনো একটা কিছু পারচেস করতে চায়। সো মোটামুটি এই চারটা পার্টে হচ্ছে এসইওর দিক থেকে যদি আমরা চিন্তা করি কিওয়ার্ড ইন্টেন্ট বিভক্ত। সেটা কি প্রপারলি সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? কারো কি কোনো প্রশ্ন আছে? ওকে, আই থিংক সো নাই। আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন বিষয়টা। আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আমাদের সেকেন্ড পার্ট যেটা ছিল আর কি, আমরা সেকেন্ড যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করেছিলাম সেটা মনে হয় ছিল কিওয়ার্ডের লেন্থ ছিল মনে হয়, কিওয়ার্ড লেন্থ, তাই না? কিওয়ার্ডের লেন্থ ওয়াইজ আমরা কিওয়ার্ডকে কয়টা পার্টে ভাগ করতে পারি এটা আমরা দেখেছিলাম, রাইট? সেখানে মনে হয় আমরা দেখেছিলাম হেড কিওয়ার্ড, আমরা দেখেছিলাম সেখানে সিড বডি কিওয়ার্ড, এবং আমরা সেখানে দেখেছিলাম লং টেইল কিওয়ার্ড। বডি কিওয়ার্ড, হেড কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, একটা বিষয়টা জেনে রাখেন, গুগলের ভাষায় আসলে এই বিষয়গুলো ওরকমভাবে খুব একটা প্রাধান্য না পেলেও আমাদের এসইওর ভাষায় বা এসইও এক্সপার্টদের মতে এগুলোর প্রাধান্য আছে। কেন আছে প্রাধান্য? আপনি যখন এসইও ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্লগ আর্টিকেল, বিভিন্ন গ্রুপে পড়াশোনা করবেন বা বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, তখন এই কথাগুলো আপনি শুনবেন, তখন আপনার বোঝা উচিত এইগুলো আসলে মিনিংটা কি। অফিসিয়ালি ভাবে আসলে এই বিষয়গুলো ওভাবে করে গুগলের বলা নাই, বাট গুগল নিজেরাও এটা জানে, গুগল নিজেরাও এটা জানে যে আসলে মানুষ এগুলোকে এরকম বিভিন্ন নামেও ডাকে। একটা এক্সাম্পল যদি আমি দেই, একটু মনে রাখবেন, হেড কিওয়ার্ড হচ্ছে আপনার ধরেন হতে পারে ল্যাপটপ, এটা একটা হেড কিওয়ার্ড হতে পারে, বা একটা সিড কিওয়ার্ড হতে পারে ল্যাপটপ, মানে মূল যে টপিকটা সেটাকে বলা হয় হেড কিওয়ার্ড। আমি যদি লিখি যে ল্যাপটপ ফর স্টুডেন্টস, এটা একটা বডি কিওয়ার্ড, একটু বড় হইলো, একটু বড় টাইপের হইলো, এটা বলা হয় বডি কিওয়ার্ড। আর বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস ইন 2020, কলেজের শিক্ষার্থীদের জন্য 2020 সালের সবচেয়ে বেস্ট ল্যাপটপ, এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় লং টেল কিওয়ার্ড। সাধারণত হেড কিওয়ার্ড একটা থেকে দুইটা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে, বডি কিওয়ার্ড দুইটা থেকে তিনটা ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে, এন্ড লং টেল কিওয়ার্ড ও 3 থেকে 4টা ওয়ার্ডের বেশি হয়ে থাকে, 3 থেকে 4টা ওয়ার্ডের বেশি হয়ে থাকে লং টেল কিওয়ার্ড। তো এটা আসলে কেন জানাটা জরুরি? প্রথম দিন ক্লাসে হচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম কিওয়ার্ড জিনিসটা কি, আপনারা অনেকে বলেছিলেন হোয়াট ইজ এসইও, এটার মধ্যে এসইও হচ্ছে কিওয়ার্ড।
অনেকে বলেছিলেন পুরোটাই কিওয়ার্ড, অনেকে বলেছিলেন যে এসইও জিনিসটার মধ্যে এখানে কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ এসইও, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো অনেকে অনেক কিছু বলেছিলেন আসলে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের কথাই রাইট, এখানে প্রত্যেকটাই কিওয়ার্ড। বাট একটা হচ্ছে এখানে হেড কিওয়ার্ড, লাইক এসইও হচ্ছে সেখানে ছিল হেড কিওয়ার্ড, এসইও ছিল সেখানে হেড কিওয়ার্ড। অ্যান্ড হোয়াট ইজ এসইওটা যদি আমি চিন্তা করি, এটা একটা বডি কিওয়ার্ড হিসেবে আমি মানে ধারণা করতে পারি। অ্যান্ড আমি যদি থিঙ্কিং করি যে what is SEO, what is SEO, না what is SEO দিয়ে আর কি হইতে পারে, আমি সাজেশন নিয়ে তো দেখি তো what is SEO দিয়ে হইতে পারে what is SEO in digital marketing, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। what is SEO in digital marketing, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও জিনিসটা আসলে কি, অনেকে এটা জানার জন্য গুগলে সার্চ করতে পারে, তাই না? তো এই প্রত্যেকটা জিনিসকে আসলে হচ্ছে আমরা কিওয়ার্ড বলে থাকি। ল্যাপটপ বা এসইও এগুলো হচ্ছে আমাদের হেড কিওয়ার্ড বা মূল যে টপিক সেটা। তারপরে আছে ল্যাপটপ ফর স্টুডেন্টস বা হোয়াট ইজ এসইও, এগুলো হচ্ছে আমাদের বডি কিওয়ার্ড। অ্যান্ড বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস ইন 2020 অর হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লং টেল কিওয়ার্ড। এখন প্রশ্ন করতে পারেন যে আসলে কাজ করার সুবিধার জন্য আসলে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করাটা পারফেক্ট। সবচেয়ে বেস্ট হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করাটা পারফেক্ট। যদিও লং টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করে আপনি খুব একটা ভালো মানের ভিজিটর বা ট্রাফিক আপনার ওয়েবসাইটে পাবেন না, এটা সত্যি কথা। ধরেন এসইও লিখে যদি প্রতি মাসে 1 লাখ মানুষ গুগলে সার্চ করে হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এইটা লিখে গুগলে প্রতি মাসে হয়তো দেখা গেছে 500 জন মানুষ সার্চ করে। তো স্বাভাবিকভাবে আপনি ট্রাই করবেন এসইও কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য। হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডে আপনি র্যাঙ্কিং করার জন্য খুব একটা ট্রাই করবেন না। আমার এই কথা শোনার পরে যে এসইওতে প্রতি মাসে 1 লক্ষ মানুষ সার্চ করে আর হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং এখানে প্রতি মাসে 500 জন মানুষ সার্চ করে, এটা শোনার পরে সাধারণত আপনি হয়তো বা আগ্রহ পাবেন না যে হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য। বা ল্যাপটপ দিয়ে আমি সেটা বুঝতে পারি যে ল্যাপটপ হয়তো বা প্রতি মাসে দেখা গেছে 10,000 মানুষ সার্চ করে, বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস ইন 2020 এখানে হয়তো বা প্রতি মাসে আপনার 200 জন মানুষ সার্চ করে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ল্যাপটপে প্রতি মাসে 10,000 মানুষ সার্চ করার পরেও আপনি কিন্তু এটা বলতে পারবেন না যে যারা শুধু ল্যাপটপ লিখে সার্চ করছে তারা কি হচ্ছে ল্যাপটপ কিনতে যাচ্ছে নাকি ল্যাপটপ হচ্ছে তারা আসলে জানতে যাচ্ছে, মানে কি করতে যাচ্ছে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এটা আসলে বলাটা সম্ভব না। তো এটা যে বলা সম্ভব না তার পেছনে কিছু রিজন আছে। রিজন হচ্ছে শুধু ল্যাপটপ লিখে সার্চ করার ফলে এই মানুষের মুখে আপনি আসলে ধারণা পাবেন না, এটা আসলে সম্ভব না। যেমন এই ক্ষেত্রে গুগল ম্যাক্সিমাম টাইম যেটা করে ও উইকিপিডিয়াকে র্যাঙ্ক করা দেয়, ও উইকিপিডিয়াকে এখানে আনার চেষ্টা করে। লাইক আমি যদি হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ম্যাক্সিমাম টাইম ও যেটা করে উইকিপিডিয়াকে নিয়ে আসে, ও ট্রাই করে উইকিপিডিয়াকে আনার জন্য কোনোভাবে আনা যায় কিনা এটাও ট্রাই করে। অথবা ওই টপিকের উপরে সবচেয়ে ভালোভাবে যে কন্টেন্ট দিছো তাকে নিয়ে আসা ট্রাই করে। আর উইকিপিডিয়া তো হচ্ছে পুরো নলেজের একটা এনসাইক্লোপিডিয়াই, সো এর কাছে তো তথ্যের কোনো অভাব নাই। সো ম্যাক্সিমাম টাইম দেখা যায় আসলে অনেক বিষয় লিখে সার্চ করলে পরে ডিরেক্টলি উইকিপিডিয়া চলে আসে, ডিরেক্টলি একদম উইকিপিডিয়া চলে আসে। যেমন একটু আগে আমরা কি জেনে লিখে সার্চ করেছিলাম, উইকিপিডিয়া র্যাঙ্ক করেছিল, তাই না? আর কি জেনে লিখে মনে হয় সার্চ করেছিলাম আমরা, আসলে উইকিপিডিয়া চলে আসছিল। তো এই জিনিসটা আসলে গুগল তখন মনে করে যে আসলে এর জন্য উইকিপিডিয়া সবচেয়ে বেস্ট কেন? কারণ উইকিপিডিয়া হচ্ছে নলেজের এনসাইক্লোপিডিয়া, যে এখানে সেলস লিখে সার্চ করছে উইকিপিডিয়া চলে আসছে। ও আসলে চাই এগুলো আনার জন্য, ও চাই হচ্ছে এই ধরনের বিভিন্ন মানে নলেজেবল ওয়েবসাইটগুলোকে নিয়ে আসার জন্য এইগুলোও আনে। কারণ ও মনে করে যে এই সমস্ত ওয়েবসাইটে আসলে প্রচুর নলেজ আছে, তো অ্যাটলিস্ট ইউজার কিছু না কিছু তথ্য পাবে। সে যেহেতু সেলস লিখে সার্চ করেছে সে আসলে কিছু না কিছু তথ্য অ্যাটলিস্ট জানতে পারবে এটা সম্পর্কে। সো এটা হচ্ছে আসলে ব্যাপার। এখন কিছু না কিছু তথ্য জানার জন্য আসলে আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনেন, আপনার তো ভাই আসলে লাভ হবে না। কারণ এই দেখেন, সিম্পলি বোঝেন, একটা সহজ কথা বলি, আপনার দোকানের মধ্যে ধরেন প্রচুর পাবলিক,
একদম সেরকম ভিড় হচ্ছে আপনার দোকানের মধ্যে, হ্যাঁ, ধরেন মানুষ ঠাসাঠাসি করে ঢোকাঢুকি করতেছে আপনার দোকানের মধ্যে, বাট কোনো প্রোডাক্ট সেল হচ্ছে না। সবাই প্রোডাক্ট দেখে দেখে চলে যায়, কেউ কিনে না, লাভ আছে হয় না অনেক সময়? নীল খেতে, তারপর হচ্ছে নিউ মার্কেটে হয় না, দোকানের মধ্যে অনেক ভিড়, পাবলিক প্রোডাক্ট দেখে, প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, দেখে চলে যায়, হয় না অনেক সময়? তারপর মাঝে মাঝে দেখছেন রাস্তার পাশে যে হচ্ছে অনেক ধরনের ওই ফুটপাতের মধ্যে যে বিভিন্ন ধরনের ওষুধ গাছের যে বেচে, এই গাছের শিকড় বাকড় খাইলে পরে হচ্ছে 10 বছরের আমাশায় ভালো হয়ে যাবে, দেখছেন না? তো বা পাবলিক কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শোনে, ঠিক আছে, পাবলিক কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শোনে, কিন্তু 10 জন যদি শোনে 2-1 জন হয়তো বা কেনে, সবাই কি কেনে বলেন তো? না, সবাই তো কিনে না। না, সবাই কিন্তু আসলে কেনে না, 2-1 জন হয়তো বা কেনে, সবাই কিন্তু আসলে কেনে না। বিষয়টা হচ্ছে যে এই ল্যাপটপ বা শুধু এসইও বা শুধু সেলস এই টাইপের কিওয়ার্ডে র্যাঙ্ক করলে আপনার অবস্থা হবে সেরকম, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিকও ঢুকবে, বাট তারা আসলে কিছু কিনবে না, তারা আসলে আপনার মানে টার্গেট কাস্টমার হবে না। এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে সলিউশন হচ্ছে যে আপনি লং টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করেন। ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস ইন 2020 এইরকম একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য ট্রাই করেন, তাহলে দেখবেন যে আসলে যারা সার্চ করতেছে এই কিওয়ার্ডটা লিখে গুগলে, এরা সবাই হচ্ছে আসলে প্রোডাক্ট কেনার জন্য সার্চ করতেছে। তারা যদি আপনার ওয়েবসাইটে ঢোকে, কিছু না কিছু প্রোডাক্টের সেল আপনি এখান থেকে পাবেন, কিছু না কিছু প্রোডাক্টের সেল আপনি এখান থেকে পাবেন, এটা সম্ভব, এখান থেকে নিয়ে আসা সম্ভব এই জিনিসটা। সো এটা পসিবল জিনিস, সেটা অসম্ভব কোনো ব্যাপার না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি এক্ষেত্রে তো বডি কিওয়ার্ডে ট্রাই করতে পারি। হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই, বডি কিওয়ার্ড দিয়েও র্যাঙ্ক করা পসিবল। অ্যাটলিস্ট কিওয়ার্ডের ইন্টেন্টটা অ্যাটলিস্ট বোঝা যায়, কিওয়ার্ডের ইন্টেন্টটা অ্যাটলিস্ট বোঝা যায়। তবে অ্যাকচুয়ালি বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে মানে রুলস না কোনো কিছু, সাধারণত সাধারণত হেড কিওয়ার্ড যেগুলো থাকে এখানে ওই ইন্ডাস্ট্রি যারা টপ লেভেলের ওয়েবসাইট তারা আসলে র্যাঙ্ক করে বসে থাকে, এবং গুগল আলটিমেটলি তাদেরকে র্যাঙ্কিংটা দেয়। সো ওদের সাথে ফাইট করতে গেলে পরে হচ্ছে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ দেখেন আপনি যত যাই কিছু করেন না কেন, ওই গুগল তার প্রথম পেজে 10টা রেজাল্টের জায়গায় ভাই 15টা রেজাল্ট আনবে না, সে 10টা রেজাল্টই রাখবে, হয়তো বা কাউরে সরাই দিয়ে অন্য কারো এসে সেখানে বসাবে, বাট গুগল কিন্তু তার এই 10টা প্লেসের ভাই একটাও সরাবে না, মানে সরাবে না বলতে হচ্ছে 10টা জায়গায় কিন্তু এখানে 15টা বা 20টা ওয়েবসাইট চলে আসবে না ফার্স্ট পেজে। সো আলটিমেটলি আপনাকে যদি ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে হয়, আপনাকে কিন্তু এখান থেকে কাউকে সরিয়ে কারো থেকে ভালো কাজ করে তারপর এই জায়গাটার মধ্যে আসতে হবে, তাই না? তো এইটা আপনি তখনই করতে পারবেন যখন হচ্ছে আপনি অ্যাটলিস্ট যারা অলরেডি এখানে আছে এদের থেকে একটু ভালো হবেন, একটু ভালো বুঝাইতে পারবেন গুগলকে যে আমি ওদের থেকে বেশি ভালো, তখনই কিন্তু গুগল অ্যাকচুয়ালি আপনাকে এই জায়গাটার মধ্যে আনার জন্য একটু চেষ্টা করবে। সো এই বিষয়টা করার জন্য যেটা দেখা যায় যে এই ধরনের কিওয়ার্ডে, যে ল্যাপটপ, তারপর এই ধরনের কিওয়ার্ডে যারা র্যাঙ্ক করে এরা হচ্ছে আসলে প্রচুর পরিমাণে আসলে টপ লেভেলের ওয়েবসাইট, এরা আসলে অনেক দিন ধরে কাজ করতেছে। সো আমাদের মতো যারা আসলে নতুন কাজ করা শুরু করি, আমরা যারা ছোটোখাটো মানুষ, আমাদের জন্য হচ্ছে আসলে লং টেল কিওয়ার্ডটাই সবচেয়ে পারফেক্ট বলে আমি মনে করি। এতে র্যাঙ্ক যেমন আপনি খুব দ্রুত করতে পারবেন, এবং আপনার র্যাঙ্ক করতে যেমন খুব একটা কষ্ট করতে হবে না, অনুরূপভাবে আপনি আপনার কনভার্সন বা আপনি সেল ভালো পাবেন। আর যদি আপনি এই ধরনের কিওয়ার্ড টার্গেট করেন, হ্যাঁ এই ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারলে লাভ যে নাই তা না, লাভ আছে, বাট যদি টার্গেট করে যদি র্যাঙ্ক করতে পারেন তাহলে লাভ আছে, বাট সময় লাগে অনেক, অনেকটা সময়ের দরকার পড়ে। সো এই জন্য হচ্ছে আমরা বেসিক্যালি টার্গেট করব লং টেল কিওয়ার্ডগুলোকে, এবং ট্রাই করব যে যদি গুগল অ্যাডসেন্স নিয়ে বা ইনফরমেটিভ যদি কোনো ব্লগ সাইট তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড নিব। আর যদি হচ্ছে যে আমরা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ই কমার্স ওয়েবসাইট বা এই ধরনের কোনো যদি পারচেসিং টাইপের কোনো একটা ওয়েবসাইট যদি তৈরি করতে চাই ইনকাম জেনারেটিং টাইপের, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা আসলে বাইং ইন্টেন্ট বা কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করব। সো কিওয়ার্ডের লেন্থ জিনিসটাকে সবাই মোটামুটি ক্লিয়ার, কখন কোনটা নিয়ে কিভাবে করে কেন কাজ করব সবাই কি বুঝতে পারছেন? জি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আই থিংক সো নাই। আমাদের সেকেন্ড পার্ট ছিল হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড।
অ্যান্ড ব্রড ম্যাচ কিওয়ার্ড। ওকে, তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে, ধরেন আপনি একটা কিওয়ার্ড টার্গেট করছেন, আপনি ধরেন টার্গেট করছেন লার্ন এসইও, এটা হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। ওকে, তো লার্ন এসইও যদি হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হয়, তাহলে এই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা সেম থাকবে, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা সেম থাকবে, কিন্তু তার আগে অথবা পরে অথবা দুটোতেই কোনো ওয়ার্ড যুক্ত হবে। হাউ টু লার্ন এসইও ইন 2020। দেখেন আমার কিওয়ার্ড ছিল লার্ন এসইও, তাই না? তো লার্ন এসইও কিন্তু আসলে ঠিকই আছে, লার্ন এসইওতে কিন্তু আমি কোনো রকম পরিবর্তন কিছু করি নাই, লার্ন এসইও কিন্তু প্রপারলি ওকে আছে, বাট তার আগে যুক্ত করছি হাউ টু, পরে যুক্ত করছি ইন 2020। এই ধরনের কিওয়ার্ডকে বলা হয় পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড। এটা পার্শিয়ালি ম্যাচ করে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের সাথে। অ্যান্ড ব্রড ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের আগে পরে মাঝখানেও কোনো ওয়ার্ড ঢুকতে পারে, যেমন how to learn perfectly fully scriptable SEO from a SEO expert। আমার কিওয়ার্ড ছিল লার্ন এসইও, এই লার্ন এসইওর আগে তো ঢুকছে হাউ টু, মাঝখানে ঢুকছে পারফেক্টলি ফুললি স্ক্রিপ্টেবল, তারপরে আসছে এসইও, অ্যান্ড পরে আসছে ফ্রম এ এসইও এক্সপার্ট। মানে যেটা ছিল আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এটা কুইক থেকে কুই চলে গেছে ভাই, বলা যায় না আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে। এগুলোকে বলা হয় আসলে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের মাঝখানে তো ঢুকবে, আগে পরেও তো ঢুকবে, এগুলোকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড। আর পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড হচ্ছে যে আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আসলে সেম থাকবে, বাট তার আগে কিছু অ্যাড হবে, পরে কিছু অ্যাড হবে। সো এই জিনিসটা আসলে জেনে লাভটা কি? জেনে লাভ হচ্ছে জেনে রাখাটার জন্য ইন্ডাস্ট্রিতে কথাবার্তা হয়, একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার জেনে রাখাটা দরকার। সো প্রয়োজন পড়ে ব্লগ আর্টিকেল পড়েন আর বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেন, এই কথাগুলো শুনবেন মাঝে মাঝে, সো দরকার পড়ে, এই জন্য জেনে রাখেন। সো এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, পার্শিয়াল ম্যাচ কিওয়ার্ড এবং ব্রড ম্যাচ কিওয়ার্ড। জি ভাইয়া বুঝতে পারছি। জি বলুন। ন্যাভিগেশনাল কিওয়ার্ড আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের মধ্যে পার্থক্য? ন্যাভিগেশনাল কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, হ্যাঁ, আচ্ছা, ন্যাভিগেশনাল কিওয়ার্ড এবং এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটা দুই বিষয়। ন্যাভিগেশনাল কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ডের ইনটেন্ট ওয়াইজ যখন আমি কিওয়ার্ডকে ভাগ করতেছি, আর এগুলো হচ্ছে কিওয়ার্ডের মানে আগে পরে যুক্ত করার ব্যাপারে এই অনুযায়ী যখন আমি কিওয়ার্ডকে পার্ট করতেছি, এটাকে আমি ন্যাভিগেশনাল কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। লাইক হচ্ছে আপনার কেয়া গ্রুপ যদি এখানে আসে, বাই কেয়া গ্রুপস প্রোডাক্ট হইতে পারে, আমি এখানেও লিখতে পারি অন্য কিছু, যে বাই দ্য প্রোডাক্ট এগুলো হইতে পারে। এটা আসলে মানে দুইটা দুই জিনিস, এটা আসলে এক হইতে পারে বা নাও হতে পারে, এটা মানে ভ্যারি করবে, দুইটা ওইতে আসলে কাজ করে এরকমটা, বুঝতে পারছেন? অ্যান্ড আমাদের লাস্ট পার্ট, আরেকটা পার্ট যেটা ছিল আমাদের প্রাইমারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড অ্যান্ড সাপোর্টিভ কিওয়ার্ড। ওকে,
আমাদের এই তিনটা পার্ট ছিল এখানে। সো এই তিনটা পার্টের মধ্যে আমরা যদি একটু বলি প্রাইমারি কিওয়ার্ড নিয়ে একটু কথাবার্তা বলি। ধরেন আপনি চাচ্ছেন আপনি র্যাঙ্ক করবেন হোয়াট ইজ এসইও, বা আপনি চাচ্ছেন যে আপনি র্যাঙ্ক করবেন এসইও এক্সপার্ট ইন ঢাকা, এটা হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড। ওকে, এটাতে আপনি র্যাঙ্ক করবেন। আপনার সেকেন্ডারি কিওয়ার্ড হবে এসইও এক্সপার্ট ইন বিডি, এসইও এক্সপার্ট ইন উত্তরা। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড হবে এসইও স্পেশালিস্ট ইন ঢাকা, বা এসইও অপটিমাইজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার ইন উত্তরা, বা এসইও সার্ভিস প্রোভাইডার ইন বিডি। এগুলো হবে হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ডের আদলে তৈরি হয় সেকেন্ডারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে আপনার মেন কিওয়ার্ড, যেটাতে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, আর এটার আদলে তৈরি হয় আপনার সেকেন্ডারি কিওয়ার্ড। এটার আদলে তৈরি হয় হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, লাইক এসইও সার্ভিস প্রোভাইডার ইন বিডি, এসইও অপটিমাইজার ইন উত্তরা, এসইও স্পেশালিস্ট ইন ঢাকা। এগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড, যেগুলো আপনার প্রাইমারি কিওয়ার্ডের আদলে তৈরি হয়। আর সাপোর্টিভ কিওয়ার্ড হচ্ছে সেই ধরনের কিওয়ার্ড যেগুলোকে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড বলে থাকি। তবে হ্যাঁ, সাপোর্টিভ কিওয়ার্ডগুলো অবশ্যই প্রাইমারি কিওয়ার্ডের টপিক রিলেটেড হইতে হয়। লাইক হোয়াট ইজ এসইও, এটা একটা সাপোর্টিভ কিওয়ার্ড হইতে পারে। হাউ টু ডু, বা হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু ডু এসইও ফর এ নিউ ওয়েবসাইট। এগুলো হচ্ছে আপনার সাপোর্টিভ কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো প্রাইমারি কিওয়ার্ডের বা প্রাইমারি যে কিওয়ার্ডটা আছে এটা যে টপিক বা হেড কিওয়ার্ড, এই হেড কিওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন ইনফরমেটিভ কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডের যেই হেড কিওয়ার্ড বা যে টপিকটা, এই টপিকের উপরে রিলেটেড বা এই টপিকের সাথে সম্পর্কিত বিভিন্ন ইনফরমেটিভ কিওয়ার্ডকে বলা হয় সাপোর্টিভ কিওয়ার্ড। যেমন হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস টু ডু এসইও ফর এ নিউ ওয়েবসাইট, এগুলো বলে সাপোর্টিভ কিওয়ার্ড। আর সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে প্রাইমারি কিওয়ার্ডের আদলেই তৈরি হয়ে হচ্ছে আপনার এই সেকেন্ডারি কিওয়ার্ড। প্রশ্ন হচ্ছে এটার তাহলে প্রয়োজনটা আসলে কোথায়? ধরেন আমি একটা কন্টেন্ট লিখলাম, ছোটবেলায় পরীক্ষার সময় রচনা লিখতে না পারলে বানান লিখতাম না আমরা? ছোটবেলায় পরীক্ষার সময় পড়ে গেছেন বাসা থেকে দ্য কাউ, পরীক্ষায় আসছে হচ্ছে আপনার অন্য কিছু, দ্য হর্স বা অন্য কিছু আসছে, কি করতাম? বানান লিখতাম না পরীক্ষার সময়? তো বানান যখন লিখতাম, লেখার কোয়ালিটি আর লেখার মান অনেকটা প্রায় এরকমটাই আসে যখন 3-4 আসলে লিখতাম অনেক সময়। So I'm a SEO expert in Bangladesh. Everyone have called me as a SEO expert in Bangladesh. Do you know that why I think that I'm the best SEO expert in Bangladesh? Because I think I'm the best SEO expert in Bangladesh. এই যদি হয় আপনার কন্টেন্ট আর এই এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই কথা যদি এতবার করে আপনি এই 3 লাইনের মধ্যেই লেখেন, তো 1000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি কয়বার লিখবেন বলেন তো? এইটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। জেনে রাখেন, এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ডকে বারবার প্লেস করা কন্টেন্টের মধ্যে
এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। এটা করাটা উচিত না। কিওয়ার্ড স্টাফিং করা প্রচণ্ড খারাপ একটা জিনিস, এটা গুগল পছন্দ করে না, সো আমরা কিওয়ার্ড স্টাফিং করব না। আর প্রতি 100 শব্দের মধ্যে আপনার কিওয়ার্ডটা আপনি যতবার ব্যবহার করবেন এটার শতকরা হিসাবটাকে বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আপনার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্টের মধ্যে প্রতি 100 ওয়ার্ডে আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা কতবার ব্যবহার করবেন বা যতবার ব্যবহার করেছেন সেটাকে বলা হয় আপনার কিওয়ার্ড ডেনসিটি। সো কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে অ্যাকচুয়ালি 0. ভাই একটা কোশ্চেন করব? হ্যাঁ, একটু 1 মিনিট। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে আপনার 1000 ওয়ার্ডের মধ্যে আপনি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন, খারাপ না। তবে যদি আরো বেশি মনে করেন যে প্রয়োজন, ব্যবহার করেন, সমস্যা নাই, তবে ন্যাচারাল রাখেন। মানে ইচ্ছা করে জোর করে ঢোকেন না কিওয়ার্ড, ন্যাচারালি কিওয়ার্ডগুলোকে প্লেস করেন, ন্যাচারাল থাকেন, কাজ হবে। জোর করে কিওয়ার্ড প্লেস করলে আসলে গুগল এটা বুঝে এবং ও আসলে এই ধরনের ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয় না। সো এই জন্য আপনি যেটা করবেন, প্রাইমারি কিওয়ার্ড নিয়েছেন এসইও এক্সপার্ট ইন ঢাকা, বাট বারবার তো এসইও এক্সপার্ট ইন ঢাকা, এসইও এক্সপার্ট ইন ঢাকা, এসইও এক্সপার্ট ইন ঢাকা এটা তো বলতে পারবেন না। সেই জন্য সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে এগুলোকে সাথে রাখেন, এগুলোকে সাথে রাখেন। আর সাপোর্টিভ কিওয়ার্ড একটা কাজ আছে আমাদের, এটা হচ্ছে আমাদের সাইট আর্কিটেকচার বিল্ড আপ করার সময় কাজে লাগে। সো এটা আমরা দেখব, আমাদের এই পার্টটা আসলে কাজ আছে, সো এটা আমরা দেখব। এই পার্টটা দেখব হচ্ছে আমরা আমাদের এই জায়গাটাতে গিয়ে, এখানে গিয়ে আমরা একটু এই পার্টটা দেখব, এই জায়গাটাতে গিয়ে। সো সাপোর্টিভ কিওয়ার্ডটা জেনে রাখেন, যেটাকে বলা হয় সাপোর্টিভ কিওয়ার্ড। সো এই পার্টটুকু সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, জি, প্রশ্নটা করুন এবার। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে একটা কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ কতবার ভাই একটা কিওয়ার্ড ইউজ করা যায়? এটা হচ্ছে ন্যাচারাল রাখেন। 1000 ওয়ার্ডের মধ্যে 2 থেকে 3 বার ইউজ করেন নরমালি। আর যদি মনে করেন যে না একটু বেশি ইউজ করা প্রয়োজন, ন্যাচারাল রাখেন, জাস্ট নরমালি একটু ন্যাচারাল করে রাখেন, ভালো, একটু ন্যাচারাল থাকেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া কিওয়ার্ড স্টাফিং স্টার একবার একটু যদি কাইন্ডলি বলতেন। ওকে, ঠিক আছে, নো প্রবলেম। দেখেন, আমি এখানে কয় লাইনে কন্টেন্ট লিখছি? 3 থেকে 4 লাইন না? এই 3 থেকে 4 লাইনের মধ্যে এসইও এক্সপার্ট কথাটা আমি কম করা হইলেও 3 থেকে 4 বারই ব্যবহার করছি। এইটা যেমন শুনতে খুব একটা ভালো লাগে না, একই রকম ভাবে পড়তে আসলে ইচ্ছা করে না। তো আমরা কিন্তু অনেক সময় মনে করি যে গুগল এগুলো বুঝে না, গুগল কিন্তু এগুলো সব বুঝে, এবং শুধু বুঝে যে তা না, সে কিন্তু প্রচন্ড ভালোভাবে এই বিষয়গুলো বুঝে। আমরা যদি কন্টেন্টের মধ্যে গ্রামাটিক্যাল মিস্টেক করি, এটা যেমন গুগল বুঝে, আমাদের কন্টেন্টের টোন কি, টোন মিন্স হচ্ছে আপনার কন্টেন্টে লেখার ধরন কি, এটাও গুগল বুঝে। টোন জিনিসটা যদি আরেকটু ক্লিয়ার করে বলি, ধরেন আপনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা রচনা পড়েন বা একটা উপন্যাস পড়েন, আর আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস পড়েন, আপনি বুঝবেন টোন জিনিসটা আসলে কি। দুইজনেই লেখক, দুইজনে অনেক লেখালেখি করছে, দুইজনেই গান বাজনা লিখছে, দুইজনে অনেক উপন্যাস লিখছে, অনেকে অনেক কিছু লিখছে, বাট একটু পড়েন, দুইজনের লেখার পার্থক্য বুঝবেন। এটাকে বলে টোন। লেখার টোনটা কি, টোনটা গুগল বুঝে। এই জন্য কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। বারবার 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 ইচ্ছে করে আপনি কিওয়ার্ড বসাচ্ছেন কন্টেন্টের মধ্যে, ইচ্ছাকৃত জোরপূর্বকভাবে কিওয়ার্ড এখানে বসার কথা না, তারপরে জোর করে বসাই দিচ্ছেন, এগুলা গুগল বুঝে, এবং গুগল বোঝার কারণে সে আসলে হচ্ছে আপনাকে সে র্যাঙ্ক দিবে না, সেগুলো পছন্দ করে না। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত কারো কি কোনো রকম প্রশ্ন আছে? আই থিংক সো নাই। সো কারো কোনো রকম প্রশ্ন নাই? তাহলে আমরা কিওয়ার্ডের ক্লাসিফিকেশনটা মোটামুটি ক্লিয়ার। কিওয়ার্ডের ক্লাসিফিকেশনটা তাহলে আমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি। সো এবার আমরা যেটা জানার পালা সেটা হচ্ছে যে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন তো বুঝলাম, কিন্তু দোকান তো যদি দিতে হয় জায়গা তো লাগবে, তাই না? জায়গা ছাড়া তো আর দোকান দেওয়া যাবে না। জায়গা যদি নির্বাচন করতে চাই, সো আলটিমেটলি আসলে কোন ধরনের জায়গা সবচেয়ে পারফেক্ট হবে এটা তো বুঝতে হবে, তাই না? কোন জায়গাগুলোর মধ্যে আসলে দোকান দিলে বা সবচেয়ে ভালো হইতে পারে। তো এখন আপনাকে যদি হচ্ছে আমি ঢাকা শহরের মধ্যে বেস্ট রেস্টুরেন্ট আর প্লেস হিসেবে 50টা জায়গার একটা লিস্ট দেই, আপনি 50টা জায়গার একটা লিস্ট আমি আপনাকে দিলাম,
আপনি এই 50টা জায়গার একটা লিস্ট দিয়ে আপনি বোঝার চেষ্টা করলেন যে আসলে এখান থেকে ভালো জায়গা কোনটা হইতে পারে। এটা বেশি ভালো নাকি আমি যদি আপনাকে হচ্ছে 500টা জায়গার একটা লিস্ট দেই, 500টা জায়গার একটা লিস্ট দেই এবং সেখান থেকে আপনি অনেক ভেবে চিন্তে, হ্যাঁ আপনার সময় লাগছে, এটা সত্যি কথা যে আপনার সময় লাগছে, বাট আপনি অনেক রিসার্চ করে অ্যানালাইসিস করে 500টা জায়গা থেকে একটা বেস্ট প্লেস, একদম ভালো একটা জায়গা আপনি বের করছেন। কোনটা ভালো বলেন তো? যেটা 500 সেটাই। আচ্ছা, যেটা 500 সেটাই। তো এসইওর ক্ষেত্রে আসলে সেটা সত্যি কথা। আপনি যখন কোনো একটা প্রজেক্টের জন্য বা কোনো একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট রাইটিং করবেন বা কন্টেন্ট দিবেন, তখন আপনার এটা মাথায় রাখতে হবে যে এই কন্টেন্টটা যে আমি দিচ্ছি, এই কন্টেন্টটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে আমি কোন কিওয়ার্ডটাতে আসলে র্যাঙ্ক করার জন্য ট্রাই করব, আমার প্রাইমারি কিওয়ার্ড আসলে কি হবে, এইটা আপনাকে অনেক রিসার্চ করে তারপরে বুঝতে হবে। রিসার্চ করে কিভাবে করে বুঝবেন সেই জিনিসটা আমরা এই পার্টে গিয়ে শিখবো। কম্পিউটার অ্যানালাইসিস এই পার্টে গিয়ে আমরা দেখবো যে রিসার্চ করে 500টা কিওয়ার্ড থেকে কিভাবে করে একটা কিওয়ার্ড আসতে হয়, এটা আমরা এখান থেকে গিয়ে শিখবো। বাট আগে তো 500টা কিওয়ার্ডের লিস্ট বানাইতে হবে, তাই না? এটা তো আমাকেই বানাইতে হবে, অন্য কেউ তো আমার জন্য বানায় দিবে না। কি করতে পারি এই ক্ষেত্রে? যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিছু জায়গা চিনতে হবে, যে সমস্ত জায়গা থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি। তো এরকম কয়েকটা জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট যে জায়গাটা, আসলে বেস্ট বলতে হচ্ছে আমি পার্সোনালি অনেক পছন্দ করি জায়গাটাকে, সেটা হচ্ছে গুগল নিজে। গুগল নিজে আমাদেরকে অনেক সাজেশন দেয় কিওয়ার্ডের। লাইক আমি যদি এখানে লিখি বেস্ট ল্যাপটপ, সে আমাকে অনেকগুলো সাজেশন দিচ্ছে, দেখছেন? বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ 2020, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ ফর প্রোগ্রামিং, বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 টাকা, অনেকগুলো লিখে কিন্তু সে আমাকে একটা সাজেশন দিচ্ছে। এই যে সাজেশনগুলো সে আমাকে দিচ্ছে, এই সাজেশনগুলো কিন্তু সে এমনি এমনি আমাকে দিচ্ছে না, এইগুলো লিখে গুগলে সার্চ হয় বিধায় কিন্তু সে আমাকে এই সাজেশনগুলো দিচ্ছে। তো প্রশ্ন করতে পারেন যে এইগুলো লিখে যদি সার্চ হয় তাহলে এইগুলোতে তো র্যাঙ্ক করা যেতে পারে, তাই না? আমি যদি এটাতে যদি যাই, বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 টাকা, এটা লিখেতে যদি আমি গুগলে সার্চ করি, অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসে। তো এই জায়গাটা থেকে যদি আপনি দেখেন, এবার দেখেন সে আপনাকে আরও সাজেশন দিচ্ছে। বেস্ট ল্যাপটপ 50,000 টাকা ইন বাংলাদেশ 2020, বেস্ট ল্যাপটপ আন্ডার 50,000 টাকা 2020, বেস্ট ল্যাপটপ আন্ডার 60,000 টাকা ইন বাংলাদেশ, বেস্ট ল্যাপটপ আন্ডার 50K ইন বাংলাদেশ 2020, ডেল ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2020, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 50,000 টাকা। অনেক ধরনের সাজেশন সে আপনাকে দিচ্ছে এবং আপনি ধরেন এখান থেকে এটা সিলেক্ট করলেন, আপনি আবার যান, আপনাকে আরও সাজেশন দিবে, আপনি এটা নেন, সে আপনাকে আরও সাজেশন দিবে। কেন দিচ্ছে? কারণ মানুষ সার্চ করে গুগলে এগুলো লিখে, এই জন্যই গুগল এই সাজেশনগুলো এখানে দেয়। সো এটা খুব ভালো লাগে বিষয়টা আমার কাছে, যে গুগল আসলে এই জিনিসটা সাজেস্ট করতে পারে। এখন এটা তো একটা জানার দরকার, তাই না? যে এই যে তারা যেটা সাজেশন করতেছে, এই জিনিসটা প্রতি মাসে কতজন লিখে সার্চ করে, এটা যদি জানতে পারতাম, এটার সাথে আসলে কতজন সার্চ করতেছে, হ্যাঁ বুঝলাম সার্চ করে, কিন্তু কতজন করে এটা যদি জানতে পারতাম আরো ভালো হতো না বলেন তো? যদি জানতে পারতাম কতজন সার্চ করে, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হতো। তো এই জিনিসটা জানার জন্য আপনাকে একটা ক্রোম এক্সটেনশন ইউজ করতে হবে, নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। কিওয়ার্ড সার্ফার একটা এক্সটেনশন, যেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ক্রোমে এটাকে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, সো এটার জন্য আসছে না, এখানে আমার অ্যাড করা আছে এটা। সো আপনি যদি এটাকে এখানে অ্যাড করে নেন, অ্যাড করে নিলে হচ্ছে এই আপনাকে ডাটা দেখাবে, এই আপনাকে ডাটা দেখাবে যে আসলে প্রতি মাসে কতজন করে সার্চ করে। আমি যদি ওটা দেখাই আপনাদেরকে, আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদেরকে গ্রুপের মধ্যে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিই, পোস্ট করে দিয়েছি লিঙ্কটা।
এখানে কিওয়ার্ড সার্ভার আছে, যে কিওয়ার্ড সার্ভারটাকে আমি একটু ইনকগনিটো মোডের জন্য বা প্রাইভেট মোডের জন্য একটু এনেবল করে নিই। এনেবল করে নিলাম। তো এবার যদি হচ্ছে আমি একটু যদি লিখে সার্চ করে দেখেন, পাওয়ার্ড বাই কিওয়ার্ড সার্ভার, দেখছেন চলে আসছে। এবং সে কিন্তু একটু অ্যানালিসিস করে আমাকে দেখাবে যে আসলে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কত। আমি যদি সার্চ করি বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড, সে আমাকে দেখাবে যে ইউএসএ থেকে প্রতি মাসে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড এটা লিখে সার্চ করে 12,100 জন। শুধু তা না, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ডস 2019, বেস্ট বাজেট ল্যাপটপ 2019, বেস্ট ল্যাপটপ ব্র্যান্ডস কনজিউমার রিপোর্টস 260, ডেল ল্যাপটপস 2,01,000, and best laptops for college students 14,800, best ল্যাপটপ ব্র্যান্ডস লিস্ট 390, হিউজ প্রচুর পরিমাণে এখানে সাজেশন সে আমাকে দিচ্ছে। এবং কিওয়ার্ড সার্ভার আমাকে সার্চ ভলিউম সহ দিয়ে দিচ্ছে, কিওয়ার্ড সার্ভার আমাকে সার্চ ভলিউম সহ একটা রিপোর্ট দিচ্ছে এখান থেকে। ওকে, সো এটা খুব ভালো কাজ করে। আপনারা যদি কিওয়ার্ড সার্ভারটা অ্যাড করে নেন আপনাদের ক্রোম ব্রাউজারের সাথে, তাহলে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। এখন দুঃখের একটা ব্যাপার হচ্ছে যে আসলে বাংলাদেশের জন্য কিওয়ার্ড সার্ভার ওভাবে করে আসলে রিপোর্টটা দিতে পারে না, কারণ সে আসলে ওভাবে করে রিপোর্ট পায় না খুব একটা। ওকে, সো আমি যদি হচ্ছে একটু দেখার চেষ্টা করি, বেস্ট ল্যাপটপ লিখে যদি আমি সার্চ করি, সে আসলে ওভাবে করে রিপোর্ট আমাকে দিতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষিতে আসলে ওর কাছে ওরকম ডাটা আসলে নাই, সো এই জন্য আসলে ওইটা দিতে পারে না। তবে এক্ষেত্রে একটা পেজ টুলস আছে যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো, এটা এখন না, এটা পরে দেখবেন আপনারা, ওটা এটা দেখা যায়। বাট আপাতত আপনারা কিওয়ার্ড সার্ভার দিয়ে ইউএস টার্গেট করে এখানে কাজ করতে পারেন। ওকে, সো এভাবে করে আপনি কিওয়ার্ডের সাজেশন নিতে পারবেন। আচ্ছা, তো এটা তো জানতে পারলাম যে আসলে একটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম কত হইতে পারে, সেটা তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে আসলে কত এখানে আছে, তাই না? দেখতে পারি তো এখান থেকে। তো এখানে যে গুগলের যে সার্চ করলে যে সাজেশনটা দেখাচ্ছে গুগল, এখানে এই সাজেশনটাকে বলা হয় গুগলের অটো সাজেস্ট বা গুগল ইনস্ট্যান্ট সার্চ। একটু জেনে রাখেন, গুগলের এই পার্টটার নাম হচ্ছে গুগল অটো সাজেস্ট বা গুগল ইনস্ট্যান্ট সার্চ। ওকে, তো আমি এখানে একটা এক্সেল শিট এখন রেডি করব, যে আমি এখানে কিছু আইডিয়া নিব আর কি, মানে আমি একটা লিস্ট বানাবো আর কি, যে কিওয়ার্ডের আইডিয়াগুলো আসলে কিরকম সেটা লিস্ট আমি এখন বানাবো, আপনাদের সামনেই বানাবো। আমি এখন জাস্ট কয়েকটা বানাবো দেখানোর জন্য আর কি, আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া পাওয়ার পরে আসলে লিস্টগুলো কীভাবে করে করতে হয়, এটা একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে, সেই জন্য আমি লিস্ট এখানে বানাবো। তো আমি এখানে একটা নাম দিচ্ছি কিওয়ার্ড। আমার ফন্ট যেন একটা ছোটো হয়ে গেছে, আমার ফন্ট একটু বড় করে নিই আমি, 15 দিন হচ্ছে আমি এখানে কিওয়ার্ড, এখানে আমি সার্চ ভলিউম দিয়ে নিচ্ছি, বোল্ড করে নিচ্ছি। সো বেস্ট ল্যাপটপস ফর হাই স্কুল স্টুডেন্টস, এটার সার্চ ভলিউম হচ্ছে 1900। বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস আন্ডার $500, এটা সার্চ ভলিউম হচ্ছে 40। সো এখানে আমি 40 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 320, সো আমি লিস্ট করছি 320। এটা হচ্ছে 1000, সো 1000 দিয়ে দিলাম। এটা 260, সো আমি এখানে 260 দিয়ে দিলাম। একটু লেফটে চলে আসবে। ওকে, এবং হচ্ছে আমি যদি একটু দেখি, আমি ধরেন এখান থেকে এটা যদি একটু সিলেক্ট করি, আরও সাজেশন পাবো, আমি আরও সাজেশন পাবো, দেখেন আরও সাজেশন পাবো এখানে। বেস্ট ল্যাপটপ ফর টিনেজার্স 1300 সার্চ ভলিউম, একবারে খারাপ না। তো এটা লিখে যদি সার্চ করি, দেখেন আরও সাজেশন পাবো, আমি আরও সাজেশন পাবো, সে আমাকে আরও সাজেশন দিবে। ধরেন বেস্ট ল্যাপটপস ফর 10-year-old ডটার, কত সার্চ ভলিউম? 480। সো 480 আমি এখান থেকে নিলাম। ওকে, তো এভাবে করে হচ্ছে আপনি লিস্ট তৈরি করবেন, কিওয়ার্ডের লিস্ট বানাবেন, কিওয়ার্ড এক পাশে, সার্চ ভলিউম হচ্ছে এক পাশে। এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এখান থেকে আপনি এটা তৈরি করতে পারবেন। ওকে, সেকেন্ড পার্ট, গুগলের এই রিলেটেড সার্চ, এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায়। তবে দুঃখের ব্যাপার হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্ষেত্রে কোনো রকম সার্চ ভলিউম এখানে দেখাবে না, আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা গুগলে সার্চ হবে এবং আপনি এখান থেকে একটা রেজাল্ট পাবেন। সো এটা আপনাকে করতে হবে, গুগল কিওয়ার্ড সার্ভার আসলে এখান থেকে তেমন কোনো রেজাল্ট আপনাকে দিবে না, এটা হচ্ছে বিষয়।
তো তারপর আপনি এখান থেকে অনেক ধরনের সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়া পেতে পারেন। তো এটাকে বলা হয় গুগল রিলেটেড সার্চ, এটাকে বলা হয় গুগল ইনস্ট্যান্ট সার্চ বা গুগল অটো সাজেস্ট, গুগল অটো সাজেস্ট এবং গুগল রিলেটেড সার্চ। আচ্ছা, সেকেন্ড যে পার্টটা, এটাও গুগলের নিজস্ব একটা প্রোডাক্ট, যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। একটু ভুল করে ফেললাম, আমাকে এলডিপি ডিজিটাল মার্কেটিং ব্যাচ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আপনি যাবেন, মানে আপনার জিমেলে লগ ইন করবেন আর কি, এবং গুগলে সার্চ করবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে। গুগলে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলে গুগল আপনাকে একটা লিঙ্ক দিবে সবার ফার্স্টে। আপনি এখানে ক্লিক করবেন, লিঙ্কের মধ্যে যাবেন, গিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইন এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে গুগল আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আমার কোনো রকম গুগল অ্যাকাউন্ট তৈরি করা নাই, সো আমাকে তৈরি করতে হবে এখন। আমি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি, এবং ক্লিক করার পরে হচ্ছে একটু সময় লাগে এটা করার জন্য, যেহেতু ফার্স্ট টাইম আর কি, এটা অ্যাকাউন্ট সেট আপ করতে হয় আর কি। তো গুগল কিওয়ার্ড প্ল্যানার আসলে আগে ফ্রিতে কাজ করতে দিত, হ্যাঁ ওরা আসলে আগে ফ্রিতে কাজ করতে দিত, বাট বর্তমানে হচ্ছে আপনি ঢুকলে পরে ওরা আপনাকে বলবে যে তুমি একটা ক্যাম্পেইন রান করো। আমি বলবো না, আমি ক্যাম্পেইন রান করব না, আমি সুইচ টু এক্সপার্ট মোড, আমি এখানে চলে যাব। সুইচ টু এক্সপার্ট মোড আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার সামনে সে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে। আরেকটা ইন্টারফেস নিয়ে আসলে পরে সে সেখানে আমাকে বলবে, মানে আমি একটু দেখাই আপনাকে, একটা বলে যে তোমার কারেন্সি দাও, তোমার অ্যাড সেটের গোলটা আমাকে দিয়ে দাও, তুমি কি চাচ্ছ এই যে অ্যাড যে রান করবা, অ্যাড রান করলে তুমি আসলে কি চাচ্ছ, সেলস না লিডস না কি চাচ্ছ। আমি বলবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইনই করবো না, আমি কোনো অ্যাডই রান করবো না। একটা অ্যাকাউন্ট বানাবো গুগল অ্যাডওয়ার্ডসে, কিন্তু কোনো ক্যাম্পেইন করবো না। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন আপনারা। ক্লিক করলে সে তখন বলবে ঠিক আছে সমস্যা নেই, তো তোমার বিলিং কান্ট্রি কোনটা হবে, তুমি কোন দেশ থেকে আমার পেমেন্ট দিবা। আমি তোমার পেমেন্ট দিব বাংলাদেশ থেকে, যদিও কোনো পেমেন্ট আমি তোমার দিব না, কারণ আমি গুগলে অ্যাড দিব না, এবং আমার কারেন্সি হবে ইউএসডি, বাংলাদেশ টাইম জোন তো আছেই। জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে সে বলবে ওকে ফাইন, তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে, তুমি এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করো, এবং আপনাকে সে একটা এরকম ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে চলে আসবে। ওকে, এখানে আপনারা যেটা করবেন, এটার যেটা মানে আমাদের যেটা লাগবে আর কি, সেটা হচ্ছে আমরা এখানে টুলসে ক্লিক করব, টুলস এন্ড সেটিংস, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে এখান থেকে দেখবেন বাম পাশে কিওয়ার্ড প্ল্যানার একটা অপশন আছে, কিওয়ার্ড প্ল্যানার, আমরা এখানে ক্লিক করব কিওয়ার্ড প্ল্যানারে। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে আমাদের সামনে সেটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, যেখানে সে আমাদেরকে দুইটা অপশন দিবে। এটা একটু বাদ দিই, একটা দিবে ডিসকভার নিউ কিওয়ার্ডস, আর একটা দিবে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট। আমরা দিব ডিসকভার নিউ কিওয়ার্ডস। আমার কাছে ভাই কিওয়ার্ডের লিস্ট নাই, আমি কিওয়ার্ডের আইডিয়া চাচ্ছি, কিওয়ার্ডের সাজেশন চাচ্ছি। এখন কিওয়ার্ড রিসার্চ তো এখনো করিই নাই, আমি তো এখন শুধুমাত্র ওইটা জানতেছি যে ফার্মগেটে প্রতিদিন 1000 মানুষ লাঞ্চ করে, বসুন্ধরাতে প্রতিদিন 500 মানুষ লাঞ্চ করে, গুলিস্তানে প্রতিদিন 2000 মানুষ লাঞ্চ করে। আমার এখন ওই আইডিয়া দরকার। সো আমি এখন চাচ্ছি জায়গার নাম জানা যাচ্ছে আমি, সেই জন্য ডিসকভার নিউ কিওয়ার্ডস এটা আমি দিব। অবশ্যই লোকেশনটা বলে দেবেন, আপনি কোন লোকেশন থেকে কিওয়ার্ড আইডিয়া চাচ্ছেন। আমি বাংলাদেশ দিলাম, দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি লাইক ল্যাপটপ দিলাম। দিয়ে আমি যদি এখানে গেট রেজাল্টস এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়া দিবে, লাইক ম্যাকবুক প্রো, লেনোভো থিঙ্কপ্যাড, তারপর এইচপি প্যাভিলিয়ন, লেনোভো ইয়োগা, গেমিং ল্যাপটপ, অনেক অনেক আইডিয়া সে আমাকে দিবে। সো এই যে এত এত আইডিয়া দিচ্ছে, দুঃখের ব্যাপার হচ্ছে সে কোনো রকম মানে কি বলা যায় এটাকে, ফিক্সড কোনো সার্চ ভলিউম সে আমাদেরকে আসলে দেয় না, সে আমাদেরকে একটা রেঞ্জ দেয়, অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই ক্ষেত্রে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি গুগল কিওয়ার্ড প্ল্যানার, সো আলটিমেটলি আমাদেরকে এটা মানতেই হবে, কিছু করতে পারবো না আমরা আসলে। বাট আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা পুরো লিস্টটাকে জাস্ট কপি করে মানে সিলেক্ট করব, পুরো লিস্টটা সিলেক্ট করে কপিতে ক্লিক করতে পারি, কপিতে ক্লিক করে নেব, কপিতে ক্লিক করে আমরা হয়তো এটাকে এখানে পেস্ট করে দিতে পারি। আমরা এটাকে পেস্ট করে দিলাম এখানে। তো পেস্ট করে দিলে কি হবে,
পুরো লিস্ট আমরা পেয়ে যাবো। এবার একটা একটা করে কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে পারি আমরা। ওকে, এটা করতে পারি আমরা চাইলে। সো এটা একটা ওয়ে আছে যে আমরা প্রত্যেকটা কিওয়ার্ড এবার গুগলে ম্যানুয়ালি সার্চ করে করে সার্চ ভলিউমটা বের করতে পারি। তাই আমি করছি না, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিয়ে চাইলে সার্চ ভলিউমটা বের করতে পারেন। ওকে, এটা করা যায়, সার্চ ভলিউমটা ইজিলি বের করতে পারবেন। এটা খুব একটা কষ্টকর কোনো ব্যাপার না। কষ্ট বলতে সময় সাপেক্ষ ব্যাপার, কষ্টের ব্যাপার না আর কি। সময় লাগে বাট কষ্টর খুব একটা হয় না, মানে সার্চ করে করে করতে একটু টাইম লাগে আর কি। সো গুগল আমাকে অলমোস্ট 108টা কিওয়ার্ডের আইডিয়া দিছে। তার এই ফ্রি টুলস থেকে আমি 108টা কিওয়ার্ডের আইডিয়া পাইছি। এবং আমি যদি আরও যেতাম, আমি যদি এখানে লিস্টটা যদি 500 করতাম, সে আমাকে 2538টা কিওয়ার্ডের লিস্ট এখানে হয়তো বা সে আমাকে দিত। সো 2538টা কিওয়ার্ডের লিস্ট আসলে আমার এখন, আমি দেখাচ্ছি না আপনাদেরকে, মানে দেয় সেই যে দেখেন হিউজলি দিচ্ছে আমাকে 2538টা লিস্ট তার কাছে আছে। এখানে 500 কিওয়ার্ড সে আমাকে দেখাচ্ছে। আমি যদি সেকেন্ড পেজে যাই, সে আমাকে আরও 500 দেখাবে, পরের পেজে গেলে সে আমাকে আরও 500 দেখাবে। এভাবে করে তার ল্যাপটপ সম্পর্কিত বাংলাদেশ থেকে শুধুমাত্র 2500টা কিওয়ার্ড সে আসলে এখানে এসে পাইছে আর কি। এবং এই যে সার্চ ভলিউমগুলো যে দেখছেন, এই যে সার্চ ভলিউমগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে। অ্যাভারেজ যদিও সে দেখাচ্ছে যে অ্যাভারেজ জাস্ট অনলি একটা এস্টিমেটিং, বাট তারপরেও কিন্তু এগুলো শুধুমাত্র বাংলাদেশি সার্চ ভলিউম, অনলি বাংলাদেশ, নট হোল ওয়ার্ল্ড। অনলি বাংলাদেশ থেকেই প্রতি মাসে 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত আপনার এখানে সার্চ হয় ল্যাপটপ লিখে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সার্চ ভলিউম। সো সেই হিসেবে আসলে এটা খুব একটা কম অ্যামাউন্ট না। আপনারা যদি এখান থেকে কিছু ভালো মানের, একটু সময় নিয়ে যদি কিছু ভালো মানের কিওয়ার্ড আইডিয়া বের করতে পারেন, একবারে খারাপ হবে না কিন্তু। ওকে, তো এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো এখানে বলতেছেন লোকেশন ভিত্তিক কিওয়ার্ড আমরা এখান থেকে পেতে পারি। সো আপনি যখন গুগলের এই অটো সাজেস্ট টুলস ব্যবহার করে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, আর যখন এই রিলেটেড সার্চ থেকে যখন কিওয়ার্ড রিসার্চ করে দেখাইলেন, তো এইটা কোন কান্ট্রির জন্য দেখাচ্ছে? এইটা সে বাংলাদেশের জন্য দেখাচ্ছে, এটা সে আসলে বাংলাদেশের জন্যই দেখাচ্ছে। সো এক্ষেত্রে এটা প্রবলেম না। প্রবলেম তখন হবে যখন হচ্ছে যে আসলে আপনি আদার্স কোনো কান্ট্রির ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন। লাইক আপনি তো তখন এখানে দিতে পারবেন যে কান্ট্রি তো চেঞ্জ করে, ধরেন আপনি ইউএস এর একটা ক্লায়েন্টের জন্য কাজ করতে যাচ্ছেন, ইউএসএ, আপনি তো ইউএসএ সিলেক্ট করে যদি সেভে যদি ক্লিক করেন, রেজাল্ট তো পুরো চেঞ্জ হয়ে যাবে এখানে, তাই না? ও তো গুগল তো এখান থেকে চেঞ্জ করে দেবে রেজাল্ট, বাট এই রেজাল্ট তো হচ্ছে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারের থেকে চেঞ্জটা দেখতে পাচ্ছেন যে গুগল মানে ল্যাপটপ লিখে প্রতি মাসে আমেরিকাতে আপনার মানে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন পর্যন্ত সার্চ হয় অ্যাভারেজ, একটা রেঞ্জ আর কি। সো এটা তো আপনি এখানে দেখবেন কীভাবে? এটার জন্য হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি ভিপিএন ব্যবহার করতে হবে, আপনাকে ভিপিএন ইউজ করতে হবে। সো ভিপিএন অনেকগুলোই আছে, লাইক হচ্ছে আপনার এখানে সাইবার গোস্ট আছে, সাইবার গোস্ট এটা আপনারা ইউজ করতে পারেন। একটা মানে সাইবার গোস্টের ফ্রি একটা টুলস আছে, ফ্রিটা দিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন, অথবা আপনারা ব্রাউজারটা ইউজ করতে পারেন। ব্রাউজার আছে একটা, আমি পার্সোনালি ব্রাউজারটা বেশি ইউজ করি, ব্রাউজারটা বেশি ইউজ করা পরে আমার। সো ব্রাউজারটা ইউজ করতে পারেন। এবং আমি যদি হচ্ছে ব্রাউজারটা এখন যদি অ্যানেবল করি, ব্রাউজারটা অ্যানেবল করে যদি হচ্ছে আমি একটু যদি এটাকে অন করি, এটা সিঙ্গাপুর দেওয়া আছে, আমি যদি আমি যদি ইউএসএ দিই, ইউএসএ দিয়ে যদি হচ্ছে আমি এখানে সার্চ করি যে বেস্ট ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্ট লিখে যদি আমি সার্চ করি, আমার পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এটা এখন ইউএসএ থেকে আমাকে দেখাচ্ছে, এবং এইখানে যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু পুরো ইউএসএ থেকে। আমার লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার লোকেশন এখন অন্য একটা কান্ট্রিতে দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার ইউএস এর একটা কান্ট্রি, মানে ইউএস এর একটা স্টেট আর কি, পেনসিলভেনিয়া। সো এটা হয় আর কি, আপনি ভিপিএন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে। তবে ভিপিএন আপনি ব্রাউজারটা ইউজ করতে পারেন, ব্রাউজারটা খারাপ না, জাস্ট ক্রোমে অ্যাড করে নিয়ে ভিপিএনটা জাস্ট করে নিলেই হয়ে যায়। সো এটা করতে পারেন আপনি চাইলে। তবে এক্ষেত্রে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে ফ্রি ভিপিএনে আপনি সমস্ত কান্ট্রি ট্রাই করতে পারবেন না। ফ্রি ভিপিএন হচ্ছে আপনাকে শুধুমাত্র হচ্ছে তারা ব্রাউজার কোনো ফ্রিতে ইউএসএ, ইউকে আর সিঙ্গাপুর, নেদারল্যান্ড দেয়, বাকিগুলো সব প্রিমিয়াম আপনার কান্ট্রি করে রাখছে ওরা। তো সেক্ষেত্রে আপনাকে একটা পেইড ভিপিএন দিতে হবে আর কি। এখন পেইড ভিপিএনে যদি যান, এটা খরচ দিয়ে আপনাকে করতে হবে। খরচ মনে হয় খুব একটা বেশি লাগে না, আমি একটু দেখি এটার আসলে ভিপিএনের প্রাইসটা কত করে হয়। ভিপিএন প্রাইসে যদি আমি একটু যাই, ব্রাউজারের প্রিমিয়াম তো মনে হয় আছে একটা, একটু যদি দেখাই আমি আপনাদেরকে। প্রিমিয়ামে যদি আমি যাই, প্রাইসটা বেশি পড়ে না, $5 করে না কত, আচ্ছা $3.33, মানে $3.33 করে মোটামুটি লাগে, অ্যান্ড পার মান্থ আর কি। এই তো গ্রুপ ওয়াইজও কাজ করতে পারেন, গ্রুপ ওয়াইজও এটা কাজ করা যায়। সো এটা পসিবল। আচ্ছা সরি, মান্থলি প্যাকেজ হচ্ছে $5 মতো প্রায় অনলি। একটা ডিসকাউন্ট দিচ্ছে তারা, ডিসকাউন্টটা হচ্ছে তারা $3.33 করে নিচ্ছে। সো এটা ভালো, আপনারা যদি গ্রুপ বাই যদি কিনেন কয়েকজন মিলে, এটা করতে পারেন, খুব একটা বেশি কস্টিং সেক্ষেত্রে পড়ার কথা, এটা করতে পারেন।
যাই হোক, সো আমরা আমাদের টপিকে ফিরে চলে আসি। সো এটা হচ্ছে আচ্ছা আমাদের ভাইয়া, আমি আমার কম্পিউটারে একটা ভিপিএন আছে, হোলা ভিপিএন। ওটা তো কোনো পেমেন্ট করা লাগে নাই, ওটা আনলিমিটেড সব ওটা কান্ট্রি দেয়, করলেও কি হবে? সব কান্ট্রিতে জি, মানে সব কান্ট্রি ব্রাউজ করা যায় সব কান্ট্রিতে। সব কান্ট্রি, হ্যাঁ হ্যাঁ দেওয়া যায়, অনেকগুলা কান্ট্রি আছে। তাহলে তো ভালো, তো হোলা ভিপিএন তো তাহলে ইউজ করা যায়। হ্যাঁ, খারাপ কি, তাহলে করা যাবে। হ্যাঁ, হোলা ওকে। ভিপিএন তো তাহলে ইউজ করতেই পারেন। আমি হোলাটা ইউজ করি নাই, সো বলতে পারছি না আসলে। হোলা তাহলে ভালো, তো ভালো, সমস্যা কি? তাহলে হোলাটা ইউজ করতে পারেন। একটু দেখে নিন যে ভিপিএন কোনো ক্র্যাক ভার্সন ইউজ করি কোনো প্রবলেম আছে? ক্র্যাক ভার্সন হুম? ভাইরাস অ্যাটাক করলে পরে ভাই আমি কিছু বলতে পারছি না। ভাইরাস অ্যাটাক করতে পারে, এটা বলতে পারছি না। রিস্ক নিয়ে করতে হবে কাজটা, তাহলে ভাইরাস যদি অ্যাটাক করে তাহলে কিছু করার নেই। আচ্ছা, হোলা থেকে আপু ইয়ে হয় যে মানে লোকেশন কি ওরা ডাইরেক্টলি আসলে চেঞ্জ করে? অনেক সময় যেটা হয় যে লোকেশনটা দেখায় যে চেঞ্জ হয়েছে, বাট এখান থেকে লোকেশনটা চেঞ্জ হয়নি। এটা কি চেক করে দেখুন তো একটু যে আসলে চেঞ্জ হয় কিনা এটা। আমি আগে সাইবার গোস্টটা ইউজ করতাম, বাট মাঝখানে প্রবলেম করছিল ওটা যে ইউএসএ ছাড়া অন্য কান্ট্রিতে দিলে পরে দেখায় যে অন্য কান্ট্রি কানেক্টেড হয়েছে, বাট আসলে কানেক্টেড করে না। ইনফ্যাক্ট ব্রাউজারকে ইউকেতে প্রবলেমটা করে। আপনি ব্রাউজারকে যদি ইউকে দেন, এটা মাঝে মাঝে ঝামেলা করে। ইউকে দিয়ে আপনি যদি রিলোড দেন, ওই ইউকেতে নেয় না, অন্য কান্ট্রিতে নিয়ে চলে যায়, ঝামেলা করে মাঝে মাঝে বিষয়গুলো। কই নিচ্ছে এখন না, এখন আবার ঠিকই নিচ্ছে। সো এটা একটু খেয়াল রাখতে হয় যে আসলে কোন কান্ট্রিতে নিচ্ছেও, যেটা নিচ্ছে সেটা নিচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হয় মাঝে মাঝে। এই সো যদি ফ্রিতে ভালো হয় তো নিতে পারেন, সমস্যা নেই। এই আর ক্র্যাকটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি প্রবলেম না হয়, সমস্যা তো নাই, ক্র্যাক ইউজ করতেই পারেন। বাট যখন অন্য কান্ট্রি ক্লায়েন্টের জন্য লাইক কাজ করবেন, লাইক হচ্ছে আপনাকে দুবাই থেকে দিছে বা আপনাকে মিশর থেকে একটা ক্লায়েন্ট আসছে, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট আসছে, তখন আসলে একটু প্রবলেম ফেস করতে হয়। এছাড়া অন্য কোনো প্রবলেম নেই। এই হচ্ছে ব্যাপার। সো এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন। সো কিওয়ার্ডের আইডিয়াগুলোকে আপনি এখান থেকে লিস্ট করতে পারেন। ওকে, আচ্ছা, লিস্ট করার পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আরেকটা ওয়েবসাইট আছে, একটু ওয়েট করি আমরা। আরেকটা ওয়েবসাইট আছে আমাদের এখানে, যেখান থেকে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি। অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে আমরা পেতে পারি। এবং সাইটটার নাম হচ্ছে তো আমরা এতক্ষণ ধরে দেখলাম গুগল অটো সাজেস্ট, গুগল রিলেটেড সার্চ থেকে কিওয়ার্ড আইডিয়া আমরা নিয়েছি। এছাড়া হচ্ছে যে আমরা আসলে আরেকটা টুলস থেকে কিওয়ার্ড আইডিয়া নিতে পারি, লাইক সেটা হচ্ছে suvel.com। সুভেল থেকে অনেক ভালো ভালো কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায়, সুভেল। সো সুভেল থেকে অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডও দেয়। একটু প্রবলেম করে মাঝে মাঝে এটা, বাট আপনারা যেটা করবেন এই অ্যাডভান্সে ক্লিক করবেন। ওকে, অ্যাডভান্সে ক্লিক করে প্রসিড টু suvel.com, এখানে জাস্ট ক্লিক করলে দেখবেন suvel.comটা চলে আসছে আপনার সামনে। সো এটা হচ্ছে সেই suvel.com। তো সুভেলের সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি ওরে কোনো একটা কিওয়ার্ড লিখে দেন, ও করে কি উইকিপিডিয়া, গুগল, অ্যামাজন, ইয়াহু, বিং, আক্স সব জায়গায় গিয়ে সার্চ করে সব জায়গা থেকে সাজেশন দেয় আপনাদের। এটা খুব ভালো একটা ফিচার সুভেলের। মানে আপনি তো শুধুমাত্র এতক্ষণ ধরে আমরা গুগলকে ফেস করছিলাম, বাট ও করে কি প্রত্যেকটা জায়গা থেকে ও সার্চ করে, একদম পুরো মানে 7টা প্ল্যাটফর্মে গিয়ে ও সার্চ করে একটা লিস্ট আমাদেরকে দেখায়। সো ধরেন আমি যদি চাই এগুলোকে নেওয়ার জন্য বা এই কিওয়ার্ডগুলো যদি আমি নিতে চাই, এটা সম্ভব, এটা আমি নিতে পারি চাইলে। সো এটা করা যায়। সো এভাবে করে চাইলে আপনি কিওয়ার্ডের আইডিয়াগুলোকে নিতে পারেন। অনেক ভালো ভালো কিওয়ার্ড আইডিয়া পাওয়া যায় এখান থেকে, আপনারা চাইলে এখান থেকে কিওয়ার্ড আইডিয়াগুলোকে নিতে পারেন। আচ্ছা, সো আমি একটু এই দুইটাকে একটু জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। এবং কি করতে হবে বলেন তো, প্রত্যেকটা কিওয়ার্ডকে ম্যানুয়ালি কপি পেস্ট করে গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন। প্রত্যেকটা কিওয়ার্ডকে ম্যানুয়ালি কপি পেস্ট করে জাস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে আসলে এটা সার্চ ভলিউম কত আছে। সো কিওয়ার্ড সার্ভার তো আছেই, সো সার্চ ভলিউম জানতে সমস্যা হবে না। জাস্ট কি করতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ডকে একটু কপি করে গুগলে গিয়ে সার্চ করে দেখতে হবে সার্চ ভলিউম কত আছে। এটা আমার কিওয়ার্ড না, আমি ফিল্মের উপর কন্টেন্ট লিখবো না অবশ্যই, এগুলো আমার কিওয়ার্ড না। ল্যাপটপ চেঞ্জিং ট্রলি, এটাও মেবি আমার কিওয়ার্ড না। ল্যাপটপ এমডি, এটাও আমার কিওয়ার্ড না। ল্যাপটপ এটাও হতে পারে, ল্যাপটপ, এগুলো আমার কিওয়ার্ড না, এগুলো বাদ। একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন। নাকি ল্যাপটপ ব্যাটেল দরকার নাই, ল্যাপটপ হার্ড ড্রাইভ প্রয়োজন আছে আমার, এগুলোকে ফাইন হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে মূলত ব্যাপার। ওকে, তো suvel.com থেকে আমি দেখেন খুব কম সময়ের মধ্যে কতগুলো কিওয়ার্ড আইডিয়া পেয়ে গেলাম। ওকে, দেখছেন প্রায় 216টা কিওয়ার্ড হয়ে গেছে কিন্তু আমার। সো এটা করতে পারেন চাইলে। suvel.comটা এক্ষেত্রে খুব ভালো কাজে দেয়। আরেকটা টুলস আছে, নাম হচ্ছে keywordtool.io। এটা একটা টুলস। এখানে যাবেন, গিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি আমি বাংলাদেশ ইংলিশ দিচ্ছি, সার্চ করছি ল্যাপটপ লিখে। অবশ্যই গুগল রাখবেন, এখানে কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মেও সার্চ করা যায়।
আপনি অবশ্যই গুগল রাখবেন, গুগল রেখে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে কিওয়ার্ড টুল ডট আইও আপনাকে অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন দিবে, বাট ওরা ফ্রিতে আপনাকে কিওয়ার্ডের সার্চ ভলিউম দিবে না। এটা একটা সমস্যা, এরা ফ্রিতে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেয় না, এদের প্রিমিয়াম প্যাকেজ ইউজ করতে হয়। বাট দরকার নাই আমার প্রিমিয়াম প্যাকেজ, আমি এখান থেকে জাস্ট সবগুলোকে সিলেক্ট করে এখানে ক্লিক করব, কপিতে ক্লিক করে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আমি এটাকে এক্সেলে নিয়ে গিয়ে জাস্ট অনলি পেস্ট করে দিব, শেষ। আমি তো ম্যানুয়ালি গুগলে গিয়ে কষ্ট করে সার্চ করেই দেখবো, তাই না? আমি তো ম্যানুয়ালি কাজ করবো, তো এই জন্য হচ্ছে আপনি এটা করতে পারেন। দেখেন আমাকে অলমোস্ট প্রায় 772টা কিওয়ার্ড হয়ে গেছে, পেয়ে গেছে আমি। আচ্ছা, অ্যান্ড পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে আরেকটা টুলস, যেটার নাম হচ্ছে কিওয়ার্ড শিটার। এই যে টুলসটা দেখতে খুব একটা ভালো লাগে না, একটু ভাঙাচোরা টাইপের টুলসটা, বাট প্রচন্ড কাজের টুলস। হ্যাঁ, আপনি যদি ওকে একটা কিওয়ার্ড যদি ধরায় দেন, লাইক হচ্ছে বেস্ট ল্যাপটপ প্রাইস, এটা যদি আপনি ধরায় দেন, এই ধরায় দিয়ে যদি আপনি শিট কিওয়ার্ডসে যদি ক্লিক করেন, ও আপনার পুরো লিস্ট দেখা দিবে। মানে কিছুক্ষণ সময়ের মধ্যে অনেক বড় বড় এবং লং টেল কিওয়ার্ড নিয়ে আসে এই কিওয়ার্ড শিটার। যদিও দেখতে খুব একটা সুন্দর না, কিন্তু তারপরেও অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া এখান থেকে দিতে পারে। আপনি যদি একটু কষ্ট করে, আমি যে টুলসগুলোর নাম বললাম, একটা হচ্ছে গুগল অটো সাজেস্ট বা ইনস্ট্যান্ট সার্চ, এটার নাম বলেছি, গুগল রিলেটেড সার্চ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপরে আমরা সুভেল দেখেছি, কিওয়ার্ড টুল ডট আইও অ্যান্ড কিওয়ার্ড শিটার। এই 6টা টুলস যদি আপনি পারফেক্টলি ইউজ করেন, আপনি ফ্রিতে মোটামুটি বেশ ভালো অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পেয়ে যাবেন, সমস্যা নাই। পোস্ট হয়ে গেছে, ওকে। অলমোস্ট 215টা কিওয়ার্ড শিটার আমার জন্য বের করে দিচ্ছে এখন। 215টা কিওয়ার্ডের লিস্ট সে আমাকে দিচ্ছে, আর একটু ওয়েট করলে পরে সে আমাকে আরও লিস্ট দিবে। সো এইভাবে করে আপনারা অনেক অনেক ভালো ভালো কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় দোকান দিলে পরে ওই 500টা লিস্ট বের করতে পারবেন, কোন জায়গায়। এবার আপনার কাজ, সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই পার্টে গিয়ে দেখবো যে আসলে কোন জায়গায় দোকানটা দিলে পরে সবচেয়ে ভালো সেল পাওয়া যেতে পারে। আমরা অনেক রিসার্চ করে অ্যানালাইসিস করে দেন তারপরে এই ডিসিশনটা আমরা নিব। সো এই পর্যন্ত কি কারো কোনো রকম প্রবলেম আছে? এই পর্যন্ত আপনাদের কারো কি কোনো রকম প্রবলেম আছে? না ভাইয়া। সবাই কি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। আসলে এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই, বাসা যখন প্র্যাকটিস করব তখন আসলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনারা কয়জন আছেন দেখি তো একটু? আপনারা আছেন হচ্ছে 27 জন, তাই না? আচ্ছা, আপনাদের সবাইকে আসলে পাচ্ছি না আমি, এটা একটু মানে ইয়ে হচ্ছে যে আপনাদের ব্যাচের মধ্যে লিস্ট আছে আমার কাছে 42 জনের, বাট আপনারা ক্লাস করতেছেন হচ্ছে 25 থেকে 30 জন, বাট সবাই নাই এখানে, অনেকেই নাই দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, তারা কি আসলে মানে জানে না বিষয়গুলো, নাকি হচ্ছে যে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ক্লাস করতে পারছে না, কোনটা আসলে? লাইক হচ্ছে আমি সাইফুল ইসলাম, বাপি ভাই, সরি, অনেকেই মনে হয় জানে না যে যেমন আমি তো প্রথম ক্লাসটা মিস করে ফেলছি, আমি জানতাম না ক্লাস শুরু হয়েছে, আমাদের ক্লাসটা অনেক দেরিতে শুরু হয়েছে। আমি জানছি ওই আরেক ফ্রেন্ডের মাধ্যমে। সিরাজুল ইসলাম ভাই আপনি আছেন না? সিরাজুল ভাই তো আপনি এত আছেন, বাট আমি তো সাইফুল ইসলাম ভাবি ভাই যাচ্ছিলাম, ইনারা নাই আসলে, যে নাসরুদ্দিন, তারপর সানাউল্লাহ রতন ভাই, এনাদেরকে পাচ্ছি না আসলে। আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে ভাই, আমাদের এখানে একটু প্রবলেম চলে কারেন্ট নিয়ে দিনের বেলা, ওই ফ্লাইওভারের কাজ চলতেছে, তো ওইখানে আর কি কারেন্টের জন্য একটু প্রবলেম হয়, এলাকার কারেন্ট সারাদিন বন্ধ থাকে, এর জন্য একটু সমস্যা হয়। বুঝতে পারছি, ওকে, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, সো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। অলমোস্ট প্রায় 300টা কিওয়ার্ডের লিস্ট আমাকে দিছে এই কিওয়ার্ড শিটার। সো আমি এখানে হচ্ছে এগুলোকে যদি একটু পেস্ট করে দিই, আমি যদি পেস্ট করে দিই, এখন একটা প্রবলেম আছে এখানে, বুঝছেন? প্রবলেমটা হচ্ছে এখানে অনেকগুলো কিওয়ার্ড ডুপ্লিকেট হইতে পারে।
সো ডুপ্লিকেট কিওয়ার্ডকে রিমুভ করার জন্য আমি এখানে হচ্ছে একটা ট্যাব ইনসার্ট করছি। এখানে হচ্ছে আমি মানে নিচ্ছি, আমি এখানে এটার দরকার নেই আমার, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে জাস্ট একটু গিয়ে ডাটা থেকে হচ্ছে আমি যে রিমুভ ডুপ্লিকেটস এখানে জাস্ট ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে একটু ক্লিক করে 34টা ডুপ্লিকেট কিওয়ার্ড ছিল, 137টা হচ্ছে ইউনিক ভ্যালু আছে এখানে। তো আমি ওকেতে ক্লিক করছি। এবার যতগুলো আছে সবগুলো হচ্ছে আপনার ইউনিক কিওয়ার্ড, সব একদম ইউনিক কিওয়ার্ড। ওকে, সো এই যে এতগুলো ইউনিক কিওয়ার্ড আমি পাইছি, এইটা পাইতে কতক্ষণ সময় লাগছে বলুন তো আমার একটু? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সর্বোচ্চ। আমি তো বুঝাই করছি আপনাদেরকে, বাট আপনারা যখন নরমালি করবেন তখন কি আপনারা খুব ইজিলি এটা কাজটা করতে পারবেন না? 20 থেকে 30 মিনিট লাগে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এই যে এতগুলা কিওয়ার্ডের লিস্ট আপনারা পেলেন, পাওয়ার পরে এখানে সব কিওয়ার্ডে কি আপনার সার্চ ভলিউম থাকবে? এটা কিন্তু নাও হতে পারে, তাই না? না, অনেক কিওয়ার্ড হইতে পারে যেগুলোর কোনো সার্চ ভলিউম নেই, আছে না? এখন যেগুলোর সার্চ ভলিউম অনেকগুলো দেশের বাইরের ভিপিএন এর। হ্যাঁ, হইতে পারে যে অনেক, এখানে অনেক কিওয়ার্ড আছে যেখানে 1000 কিওয়ার্ডের মধ্যে সবার তো সার্চ ভলিউম থাকবে না। অনেক কিওয়ার্ডই আছে যাদের কোনো রকম সার্চ ভলিউমই নেই। তো যাদের সার্চ ভলিউম নাই, এইদেরকে যদি আমি কষ্ট করে ম্যানুয়ালি গুগলে গিয়ে সার্চ করতে থাকি, বা আমি যদি এতগুলা কিওয়ার্ডে যদি সার্চ ভলিউম করতে যাই, কতক্ষণ সময় লাগতে পারে বলুন তো? অনেক, 1000টা করতে না হলে একদিন লেগে যাবে। আচ্ছা, তো আমাকে যদি একটা ক্লায়েন্ট কাজ দেয় যে কিওয়ার্ড ফাইনালাইজ করার জন্য, আমি যদি একসাথে 2-3টা ক্লায়েন্ট যদি পাই, অর্ডার যদি পাই, তো আমি কি কাজ করব না? বা আমার কি মাথা ঠিক থাকবে তখন? ঠিক কিন্তু থাকবে না। তো কি করতে হবে? খুবই সহজ একটা প্রসেস আছে। গুগলে যাবেন, গুগলে না, আমি একটা টুলস দিচ্ছি আপনাদেরকে, এটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে এই টুলসে যাবেন, এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে যেটা করবেন আপনারা, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে আপনি শুধুমাত্র এই কয়টা কান্ট্রি থেকে এটা বের করতে পারবেন সার্চ ভলিউমটা, অন্য কোনো কান্ট্রি থেকে বের করা যাবে না। আমি ইউএসএ দিচ্ছি, দিয়ে পুরো কিওয়ার্ডের লিস্টটা, অবশ্যই 1000 নিবে না, ও 800 নিবে, ফ্রিতে 800 করতে দেয়। সো আমি 1000 দিলে পরেও নিবে না, আমি একটু 800 পর্যন্তই দেই। ধরেন 800 কোন পর্যন্ত আছে? 800 হচ্ছে আপনার গেল কই, এই যে 800 আছে। ওকে, আমি 800টাই ওরে দিব, 800-র বেশি আমি ওকে দিব না। ওকে, আমি 800টা কিওয়ার্ড পুরো কপি করছি, কপি করে কি করছি, এখানে আসছি, এসে পেস্ট করে দিছি। 800টা কিওয়ার্ড আমি ওকে পেস্ট করে দিছি। ওকে, আচ্ছা 799 হয়েছে, আরেকটা দিয়ে দিছি, এটা দিয়ে দিই। এটা দরকার নেই আমার, আরেকটা প্রজেক্ট আমি আরেকটা দিয়ে দিতে পারবো। ইন্ডিয়ার কিওয়ার্ডও দিবেন আমারে, এটা দিতে পারি। আমার ইউএস এর সার্চ ভলিউম আসলে দিবে, সো আমি এটা দিয়ে দিচ্ছি। এগুলা মানে আমি তো মানে ফিল্টারিং করে দিচ্ছি আর কি, যাতে করে আমি আরো যদি দুই একটা কিওয়ার্ড যেটা একটু বেশি সার্চ করতে পারি, কারণ আজকের দিনেও আমার 800 বেশি আর দিবে না। সো এই জন্য আর কি একটু ইয়ে করে নিলাম, ফিল্টারিং করে নিলাম। আচ্ছা, আরেকটা দেওয়া যাবে, আমি একটু দিয়ে দেই, এটা দিতে পারি, এটা দিতে পারি, একটু দিয়ে দিই আর কি। হ্যাঁ, খালি কেন থাকবে, দিছি যেমন সুযোগ 800টা ফ্রিতে দিয়ে দিই। দিয়ে যদি সাবমিটে আমি ক্লিক করি, সাবমিটে ক্লিক করলেও আমারে এই পুরো কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করবে, পুরো কিওয়ার্ডটাকে। ওটা সময় লাগে, এটা 100% পর্যন্ত যায়, একটু সময় লাগে। অ্যানালাইসিস করে ও যেটা করে, সমস্ত কিওয়ার্ডের এই কান্ট্রি ওয়াইজ ইউএসএ বেসড ও সার্চ ভলিউম বের করে, পুরো সার্চ ভলিউম বের করে, সমস্ত কিওয়ার্ডের পুরো সার্চ ভলিউমটা বের করে। তো এটা বের করার পরে আমি একটু দেখে আপনাদেরকে, ওটা সিএসভি ফাইল দেয়, মানে একটা এক্সেল ফাইল দেয়, জাস্ট ডাউনলোড করে নেবেন এটাকে। এটাকে যদি একটু এবার ওপেন করেন, চলে আসছে না জিনিসটা। এবার হচ্ছে আপনার একটু জাস্ট ওই ইয়ে করার পালা, কি বলে এটাকে, একটু জাস্ট ফিল্টারিং করবেন আর কি, একটু ফিল্টার করে নেবেন, এটার পালা। এই যে দেখেন, ডাটাতে যাবেন, ডাটাতে টেক্সট টু কলামসে ক্লিক করবেন, বা এটাতে যাবেন, ফুল ক্লিক করে টেক্সট টু কলামসে ক্লিক করবেন, অ্যান্ড নেক্সটে ক্লিক করছি আমি।
নেক্সটে ক্লিক করে হচ্ছে আমি কি দিতে পারি এখানে সেমিকোলন দিচ্ছি, সেমিকোলন দিলে পরে পুরোটা আলাদা হয়ে যাবে, একদিকে কিওয়ার্ড একদিকে সার্চ ভলিউম দিয়ে দিচ্ছি। এক্সেলে করবেন জিনিসটা, করে নেক্সট অ্যান্ড ফিনিশ, কাজ শেষ। এবার একটু জাস্ট সাজায় গুছায় নেন, আপনার জিনিস সুন্দর মতো করে একটু বুঝে টুঝে নেন। এবার কাজ হয়ে গেছে। কতগুলো কিওয়ার্ড দিছো আমারে? 251টা, মানে 250টা কিওয়ার্ড দিছো আমাকে, যেগুলোর সার্চ ভলিউম ইউএসএ তে আছে। সো এবার হচ্ছে আপনার কিওয়ার্ড বের করেন এখান থেকে, যে আসলে কোন কিওয়ার্ড কি করবেন না করবেন। এবার পুরা লিস্ট ক্লায়েন্টে দিয়ে দেন। ওকে, এবার যদি আরো চান যে না ভাই আমি হচ্ছে আরো লিস্ট বের করবো, কারণ আমার তো ভাই লিস্ট আরো ছিল, আমার তো ভাই কিওয়ার্ড ছিল হচ্ছে 1038টা, আমি কেন কিওয়ার্ড বাই করবো? ওকে ফাইন, সমস্যা নাই। মাত্র $5 দিয়ে পার ডে 5000 সার্চ করে, সরি পার ডে 50,000 কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারবেন, এবং একটা অ্যাট এ টাইমে মানে একসাথে 5000 কিওয়ার্ড সার্চ করতে পারবেন, এবং পার ডে 50,000 কিওয়ার্ড সার্চ করতে পারবেন। তো আপনার কাছে কি মনে হয় যে আপনারা একদিনে 50,000 কিওয়ার্ড সার্চ করার প্রয়োজন পড়বে? অবশ্যই না। 2-3 জন গ্রুপ করে কিনে ফেলেন, কাজ শেষ। $5 মধ্যে 30 থেকে 40 টাকা করা যাবে হয়তো প্রতিজনের ভাগে, এটা করতে পারেন। বাট খুব ভালো কাজ করে, সময় অনেক বাঁচায়। দেখছেন কত কম সময়ের মধ্যে আমি এখান থেকে 251টা কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করে দিতে পারছি। সো এই হচ্ছে বিষয়, কিভাবে করে জায়গার লিস্ট বের করবেন। এবার আমি আপনার এই 250 জায়গার লিস্ট দিয়ে দিয়ে বলবো ভাই এবার অ্যানালাইসিস করে দেখেন যে কিভাবে করে এটা বের করবেন। সো বিষয়টা কি ক্লিয়ার সবাই? বিষয়টা কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আপনার একটা ছোট্ট কাজ আছে। আপনারা এখানে আসেন হচ্ছেন 26 জন। ওকে, আপনারা 26 জনের প্রত্যেকের টিম হয়ে ভাগ হয়ে যাবেন। তো প্রতি টিমে কতজন করে থাকবেন বলেন? হ্যাঁ বুঝলাম না, একটু বলবেন? আপনারা এখানে অনেকজন আছেন না? 26 জন আছেন না আপনারা? আপনাদের মধ্যে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন, টিম ওয়াইজ। আপনারা টিম ওয়াইজ ভাগ হবেন। কিছুক্ষণ পরে আমি এইখান থেকে চলে যাব, আপনারা মিটিং এ থাকবেন, থেকে আলোচনা করে গ্রুপ ওয়াইজ ভাগ হবেন। কে কোন গ্রুপে যাবেন না যাবেন বা ফেসবুকে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। বাট প্রত্যেকে একটা গ্রুপ করে ফেলবেন, টিম মানে গ্রুপ ওয়াইজ ভাগ হয়ে যাবেন প্রত্যেকে। একটা টিমের মধ্যে 5 জন করে থাকতে পারে, 6 জন করে নিলে 5 6 30 হলে 5টা টিম হয়, এটা ভালো। 6 জন করে করেন, 5 জন করে করেন, কিন্তু বেশি নিয়েন না, 10 জন নিয়েন না, 7-8 জন করে নিয়েন না, এত অনেক বেশি হয়ে যায়। 5 জন করে না ট্রাই করেন, 5 জন 6 জন বা 4 জন এরকম থাকা ট্রাই করেন, বেশি নিয়েন না আর কি। বেশি লোক সংখ্যা হয়ে গেলে পরে হচ্ছে ঝামেলা হয়। সো একটু এরকম ভাবে টিম ওয়াইজ ভাগ হয়ে যাবেন। টিম ওয়াইজ ভাগ হয়ে যাওয়ার পরে আপনারা প্রত্যেকজন 10টা করে কিওয়ার্ড আমাকে দিবেন। রিসার্চ করে বলতে সাজেশন দিবেন, এরকম লিস্ট দিবেন আমাকে, সরি এটা না, এরকম লিস্ট দিবেন। কিওয়ার্ড থাকবে, সার্চ ভলিউম থাকবে। তবে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড না, ল্যাপটপের উপর না, আমি টপিক বলে দিচ্ছি একটু পরে। প্রত্যেকটা কিওয়ার্ড অবশ্যই লং টেল কিওয়ার্ড হইতে হবে। প্রত্যেকটা কিওয়ার্ড অবশ্যই লং টেল কিওয়ার্ড হইতে হবে। এবং যদি বাইং ইনটেন্ট কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে শুধুমাত্র বাইং ইনটেন্ট কিওয়ার্ডই দিবেন 10টা। যদি শুধুমাত্র ইনফরমেটিভ কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে শুধুমাত্র ইনফরমেটিভ কিওয়ার্ডই দিবেন 10টা। বিষয়টা কি ক্লিয়ার? প্রত্যেকজন 10টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং আমাকে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ডের সার্চ ভলিউম দিবেন। প্রত্যেকজন 10টা করে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সার্চ ভলিউমটা আমাকে দিবেন। দেওয়ার পরে যেটা করবেন, আপনারা যদি লং টেল কিওয়ার্ড নেবেন, অবশ্যই লং টেল কিওয়ার্ড হতে হবে। এবং কিওয়ার্ড যদি বাইং ইনটেন্ট হয় তাহলে হচ্ছে না দেওয়া লাগবে না, কিওয়ার্ড ডিফিকাল্টি প্রয়োজন নাই। কিওয়ার্ড যদি বাইং ইনটেন্ট হয় তাহলে বাইং ইনটেন্ট হবে, আর যদি ইনফরমেটিভ হয় তাহলে ইনফরমেটিভ কিওয়ার্ড হবে। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে কি ইউএস হবে? সরি, কান্ট্রি কি ইউএস এর জন্য? জি, কান্ট্রি ইউএসএ হবে। ওকে, আচ্ছা দিবেন। এবং প্রত্যেকে যে লিস্টটা আমাকে দিবেন এটা কিন্তু সিঙ্গুলার প্রত্যেক পার্সন আমাকে দিবেন না, পুরো টিমের পক্ষ থেকে একজন আমাকে দিবেন। নেক্সট ক্লাসে প্রত্যেকটা টিমের পক্ষ থেকে একজন টিম লিডার যিনি থাকবেন বা যিনি টিম পরিচালনা করবেন, টিমের যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তিনি আমাকে হচ্ছেন এটা দিবেন। এবং আমি ওই লিস্টের মধ্যে আপনাদের ওই টিমে যারা ছিলেন প্রত্যেকের এরকম করে লিস্ট আমাকে করে দিবেন, যে এটা উনি করছেন, এই কিওয়ার্ডগুলো উনি করছে, এইগুলো উনি করছে, এভাবে করে আমাকে লিস্ট করে দিবেন। এবং এটা টিম ওয়াইজ আপনারা করবেন, সিঙ্গেল ভাবে করবেন না।
প্রশ্ন করতে পারেন, কাউকে চিনেন না, জানেন না, ভাই কাউকে সাথে পরিচিত নাই, কিভাবে করে করব, চেনা জানা ভাই এক টিম থেকে 10টা কিওয়ার্ড করতে হবে না, নাকি? এক টিম থেকে 10টা না, ধরেন টিমের মধ্যে মেম্বার আছেন 5 জন, তো প্রতিজন 10টা করে হইলে পারে ওই টিম থেকে কিওয়ার্ড পাবো আমি 50টা। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর টপিক আপনারা ডিসিশন নেবেন। কিন্তু পুরো টিমের টপিক একটা হইতে হবে, এটা মাথায় রাখবেন, পুরো টিমের টপিক একটা হইতে হবে। টপিক দুটো করা যাবে না টিমের মধ্যে, যে দুজন করছে এই টপিকে, দুজন করছে ওই টপিকে, পুরো টিমের টপিক এক হইতে হবে। টপিক বলতে কি ভাই, লাইক পার্টিকুলারলি জাস্ট একটা ল্যাপটপ টপিকে নিয়ে তো দুইটা। টপিক বলতে হচ্ছে এক আমি বলতে ল্যাপটপ চাচ্ছি আমি নিয়ে তো থাকবে ল্যাপটপ বা নিয়ে কাজ করছি, তাই না? ফোন নিয়ে থাকবে, কেউ ফোন নিয়ে। বাইং ইন্টেন্ট আর ইনফরমেটিভ ইন্টেন্ট, এই দুইটাই তো টপিক। না না, এগুলো টপিক নেই, এগুলো কিওয়ার্ডের ইন্টেন্টের ক্লাসিফিকেশন। আমি টপিক বলতে বোঝাতে যাচ্ছি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা বা আপনার সিট কিওয়ার্ড হবে যে কোনো একটা নির্দিষ্ট নিশের উপর বা টপিকের উপর। লাইক এখানে ছিল ল্যাপটপ, আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি এতক্ষণ, তাই না? হ্যাঁ, এটা একটা টপিক। আপনারা ল্যাপটপ ছাড়া অন্য যে কোনো কিছু নেবেন, অন্য যে কোনো কিছু, ল্যাপটপ না যাবে না, মোবাইল অন্য যে কোনো কিছু। সবগুলো লং টেইল হতে হবে না? হ্যাঁ, সবগুলো লং টেইল হইতে হবে এবং বাইং ইন্টেন্ট অথবা ইনফরমেটিভ ইন্টেন্ট, যেটার একটা করেন, যেটা করবেন সেটা করবেন। প্রত্যেকটা কিওয়ার্ডে লং টেইল হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা কিওয়ার্ডে লং টেইল হতে হবে, 3 থেকে 4টা ওয়ার্ডের বেশি হইতে হবে আর কি, এটা তো সহজ কথা। ইউএসএ সার্চ ভলিউম হবে এবং আপনারা টিম করবেন, টিম করেন আপনাদের মতো করে, আমার সমস্যা নাই, যে যাকে খুশি যেভাবে করে টিম করেন, আমার প্রবলেম নাই, বাট প্রত্যেকে একটু কষ্ট করে টিমটা করবেন। ঠিক আছে? তো এটা একটু করে নেবেন। সো বিষয়টা সবাই বুঝতে পারছেন? ভাইয়া আমার একটু সমস্যা আছে, আমি মানে পরীক্ষার তো মাদ্রাসার পরীক্ষা আর কি, বোর্ডের, এই জন্য আমি একটু বাইরে আছি, মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি তাহলে সেক্ষেত্রে টিমের আপনাকে দেখেন, আপনি যে কোনো টিমের মধ্যে জাস্ট ঢুকে থাকেন, আপনার তাহলে কাজ করতে হবে না, যেহেতু আপনার পরীক্ষা, তো আপনি পরে কাজ করেন, কোনো সমস্যা নেই। বাট একটা টিমে একটু অ্যাড হয়ে নেন, প্রত্যেকে একটা টিমের মধ্যে জাস্ট একটু অ্যাড হয়ে নেন, কারণ টিম ওয়াইজ যদি কাজ করতে না পারেন তাহলে পরবর্তীতে আমি কিছু কাজ দিব আপনাদেরকে, এই কাজগুলো করতে পারবেন না, একজনের উপর অনেক প্রেশার হয়ে যাবে। আমি কাজ দিব, অনেক কাজ দিব আপনাদেরকে, এই কাজগুলো তখন করতে পারবেন না। আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ দেখাবো আপনাদেরকে, তখন আপনারা কাজগুলো করতে পারবেন না। আমি আপনাদেরকে বলবো যে এটা একটু রিসার্চ করেন, ওইটা বের করেন, এটা করেন, ওইটা করেন, তখন করতে পারবেন না, প্রেশার হয়ে যাবে অনেক। এই জন্য টিম ওয়াইজ কাজগুলো করে নেন। আর এটা একটা বেনিফিট আছে, বেনিফিটটা হচ্ছে আমি চাচ্ছি আপনারা টিম ওয়াইজ কাজটা করে, কীভাবে করে টিম ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে করে টিমের সাথে কাজ করতে হয়, কীভাবে করে টিম ওয়ার্ক করতে হয়, এটা শিখে নেন। কারণ ডিজিটাল মার্কেটিং এটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন, আপনি সিঙ্গেলভাবে কখনোই কাজ করতে পারবেন না, একা হাতে কখনোই ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা কাজ করা সম্ভব না, আপনাদেরকে অবশ্যই টিম ওয়ার্ক করা শিখতে হবে। হ্যাঁ, টিমের মধ্যে ঝামেলা হবেই, এটা আমিও জানি, টিমের মধ্যে ঝামেলা হবে, টিমের মধ্যে মনোমালিন্য হবে, টিমের মধ্যে মতামত মিলবে না, অনেক ধরনের প্রবলেম থাকবে টিমের মধ্যে, এটা আমিও জানি। বাট এগুলোকে মেনটেন করে কীভাবে করে কাজ করতে হয় এটা শিখে নেন, এই জন্য আপনাদেরকে টিম ওয়ার্কটা করতে বলছি। সো বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, জি ভাই। সো টিম, আচ্ছা ভাইয়া, বলুন। হ্যালো। জি হ্যাঁ, আমার ছোট একটা প্রশ্ন ছিল, ওই এক্সেলে যে নাম্বার আর কিওয়ার্ড গুলো যে আলাদা করলেন না, একই সাথে ছিল একই কলামে, এই জিনিসটা কিভাবে যেন করলেন আরেকবার একটু দেখাবেন? দেখেন, এই যে এটা কিন্তু এভাবে করে ছিল না, এটা কিন্তু ছিল হচ্ছে আপনার এভাবে করে, তাই না? জি। আপনি যেটা করবেন, জাস্ট এই পুরো লিস্টে জাস্ট সিলেক্ট করবেন, এক্সেলের ডাটাটা ট্যাপ করবেন, ডাটা, এখানে যাবেন, গিয়ে টেক্সট টু কলামস, টেক্সট টু কলামস, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে যাবেন, এখানে সেমিকোলন দেওয়া থাকবে না, সেমিকোলন দেওয়া থাকবে না এখানে, আপনি সেমিকোলনটা দিবেন, দিয়ে নেক্সটে গিয়ে ফিনিশ দিবেন, কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা জি। আচ্ছা ভাই, টিমের কিওয়ার্ড তো একজন আরেকজনের সাথে ম্যাচ করবে না, তো আলাদা হইতে হবে না? হ্যাঁ, ওটা আর কি ম্যাচ অনেক সময় করবে, আর হইতে পারে একটা টিম কিওয়ার্ড রিসার্চ করছে, ধরেন অন্য কিছু নিয়ে, ওই টপিক নিয়ে আবার আরেকটা টিম কাজ করছে, এটা হইতে পারে, এটা সমস্যা না, বা কিওয়ার্ড ম্যাচ করতেই পারে এক টিমের সাথে আরেক টিম, বাট অ্যাটলিস্ট টিম মেম্বাররা তো হচ্ছে একটা এক্সেল শিটের মধ্যে কাজ করবে বা একটা ইয়ের মধ্যে কাজ করবে, তো সেক্ষেত্রে হইতে পারে। আবার এরকমটা হইতে পারে যে দুই একটা কিওয়ার্ড হয়তো ম্যাচ হইতেও পারে, রিজন হচ্ছে যেহেতু একই টপিক নিয়ে সবাই কাজ, মানে একটা টিমের মধ্যে যেহেতু একই টপিক নিয়ে সবাই কাজ করবেন, সো আপনারা তো হয়তো বা লিস্ট অ্যাড করবেন হচ্ছে রাতের বেলা, তাই না? সবাই তো লিস্ট মার্চ করবেন রাতের বেলা, সো দুই একটা হয়তো বা কিওয়ার্ড একটু মিস, মানে ম্যাচ করতেও পারে, বাট সব তো আর ম্যাচ হবে না, তাই না? এটা হবেই, এটা তো আমি বুঝতে পারবো, সমস্যা নেই, বাট যতটুকু পারা যায় ইউনিকনেস থাকার জন্য। আজকের এই ভিডিও ক্লিপটা থাকবে না ভাইয়া গ্রুপে? সরি, ক্লাসে আজকের ক্লাসে ভিডিও ক্লিপটা কি পোস্ট হবে না ক্লাসে? হ্যাঁ, আমি ভিডিও দিয়ে দিব, আপনাদের ড্রাইভে দিয়ে দিব ভিডিওটা আর কি, আমি দিয়ে দিব গ্রুপে। ভাইয়া কিওয়ার্ডের লিস্টের মানে কোনো লিমিটেশন আছে, কতগুলো থাকতে হবে? কিওয়ার্ডের লিস্ট 10টা, পার পারসন 10টা করে করবে।
আচ্ছা 10টা কিওয়ার্ড। জি জি সমস্যা নেই, আপনারা টিমটা করে নেন, সমস্যা নেই। আমি জাস্ট প্রেজেন্টার নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, আমার একটা ক্লাস আছে তো আমি এখানে যেটা ইয়ে করব। আচ্ছা সিরাজুল ইসলাম ভাই কি আমাদের সাথে আছেন? সিরাজ ভাই একটা ক্লিয়ার। হ্যাঁ বলুন বলুন, সমস্যা নেই, প্রশ্ন বলুন। আচ্ছা ভাইয়া, এই জায়গায় একটু কনফিউশন আছে। 10টা কিওয়ার্ড। সরি না, গ্রুপটা আপনি করে দিলে ভালো হতো। গ্রুপটা আমি করে দিব? আমি করে তো হচ্ছে এই লিস্ট অনুযায়ী করে দিব। এখানে তো 42 জন আছে আপনারা, আচ্ছা ভাই, এরকম করে করে দেন তাহলে মানে গ্যাঞ্জাম হবে না, বুঝেন না? অনেকে হয়তো বা গ্রুপ পাবে, অনেকে পাবে না, তার চেয়ে মনে করেন যে আপনি বলে দিলে একটা। আচ্ছা তাহলে সেক্ষেত্রে তো এরকমটাও হইতে পারে যে অনেকে এই টিমের মধ্যে পড়ছে, বাট সেক্ষেত্রে হচ্ছে অনেকে মানে ইনঅ্যাক্টিভ মেম্বার তো আছে অনেকে, এরকমটা হইতে পারে। হ্যাঁ, এটাই প্রবলেম। 44 জনের মধ্যে আছে 20 জন। তাহলে সেক্ষেত্রে 2-3 দিন পরে যখন আরেকজন আসবে তখন তো সে বলবে বেটার হয় আপনি গ্রুপটা করে দেন ভাইয়া। আমি একটা কাজ করি, তাহলে একটা কাজ করি, আপনাদেরকে 10 জন করে টিম মেম্বার করে দেই, 10 জন করে একটা করে টিম করে দিই। অ্যাট লিস্ট আপনাদের প্রেজেন্টার হিসাবে দেখতে পাচ্ছে যে আপনারা একটা টিমের মধ্যে ওরকম করেই পড়বেন, ওই 2-3 দিন করে আপনারা পড়বেন একটা টিমের মধ্যে, আর কি এর বেশি পড়বেন না। আপনাদের প্রেজেন্টার হিসাব অনুযায়ী আমি যেটা বুঝতে পারতেছি, এটার বেশি পড়বেন না আপনারা এরকম। কিন্তু 25 নাম্বার সিরিয়ালে যারা একটা ফ্রেন্ড আছে আমার পাশে বসে। তাদেরকে নিয়ে করেন, আর যারা পরে আসবে তাদেরকে নতুন একটা গ্রুপ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টারকে নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা ইয়ে বলেন, সিরাজুল ইসলাম ভাই আছেন? এখন আপাতত বেটার হয় আমরা যে কয়জন আছি এটার ভিতরে আপনি গ্রুপ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রেজেন্ট ওয়াইজ করে দিচ্ছি নাকি, আজকের প্রেজেন্ট ওয়াইজ আমি করে দিচ্ছি। সাইফুল ইসলাম বাপি ভাই কি আমার সাথে আছেন? সাইফুল ইসলাম বাপি ভাই আমার সাথে কি? সৈয়দ আলামিন রাসূল ভাই কি আছেন? আব্দুল্লাহ ফুজাল রিমু ভাই আছেন? জি ভাই আছি, বাট আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখতে পাচ্ছি না, এখন স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাস্টার আচ্ছা নেটে জানা হাফিজ আছে। ইসলাম আপনি আমার সাথে আছেন? হাফিজ ইসলাম জি ভাইয়া আছি। আচ্ছা আমার সাথে কি হচ্ছে আখতারুল মিজান আপনি আমার সাথে আছেন? আখতারুল মিজান ভাই আমার সাথে আছেন? আমার সাথে কি নাসিরউদ্দিন আহমেদ ভাই আছেন? জি জি ভাইয়া আছে, আজকে আছি। আচ্ছা এর আগের ক্লাস আচ্ছা আচ্ছা আমার সাথে কি সানাউল্লাহ রতন ভাই আছেন? সৌরভ গোস্বামী ভাই কি আমার সাথে আছেন? জি ভাইয়া আমি আছি ভাইয়া। এমডি সিরাজউদ্দিন সুমন সিরাজউদ্দিন ওয়ালা সুমন বিশ্বাস ভাই কি আমার সাথে আছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এমডি শামীম ফরহাদ ভাই কি আমার সাথে মনে হয় আছেন? জি ভাই আছে। তৌহিদুল ইসলাম জাহিদ ভাই আমার সাথে কি আছেন? জি ভাই আছে। আজমাইন ফায়েক আকিব ভাই আছেন আমাদের সাথে? আব্দুল্লাহ মামুন ভাই কি আছেন আমাদের সাথে? হ্যাঁ আছি ভাইয়া। আল শাহ নওয়াজ ভাই আছেন আমাদের সাথে? আচ্ছা তমিজউদ্দিন রহমতুল্লাহ ভাই কি আমাদের সাথে আছেন? জি ভাই আছে। সাবিকুন নাহার আপু কি আমাদের সাথে আছেন? সাইফুদ্দিন মাহমুদ ভাই কি আমাদের সাথে আছেন? প্রেজেন্ট ভাই। নুরুন নাহার আক্তার আপু কি আমাদের সাথে আছেন? হ্যাঁ ভাই আছে। আমার সাথে কি মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই আছেন? মোহাম্মদ হাবিবুল ভাষার ভাই কি আমাদের সাথে আছেন? হ্যালো জি শুনতে পাচ্ছি স্যার। আজকে আপনার 23 তারিখ স্যার। হ্যালো আজকে 23 তারিখ না? আচ্ছা আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, চেঞ্জ করে দিচ্ছি এটাকে। আচ্ছা আমাদের সাথে মনে হয় হচ্ছে হাবিবুল ভাষার ভাই মনে হয় আমাদের সাথে নাই। রবিউল ইসলাম ভাই কি আমাদের সাথে আছেন? রবিউল ইসলাম ভাই। সৈয়দ হোসেন ভুইয়া ভাই কি আমাদের সাথে আছে? সৈয়দ হোসেন আছি ভাই। আচ্ছা ওকে। আব্দুল্লাহ আলিম রনি ভাই আছেন? 20 আচ্ছা 20। মনিরুদ্দিন নাসিরউদ্দিন ভাই আমার সাথে আছেন। আব্দুল আলিম রনি ভাই আমার সাথে কি আছেন? বাঁধন সরকার রুদ্র ভাই কি আমার সাথে আছেন? আমাদের সাথে কি নাজমুল হাসান ভাই কি আমাদের সাথে আছেন? নাজমুল হাসান ভাই। রবি ইসলাম ভাই কি আমাদের সাথে আছেন? রাব্বি ইসলাম ভাই কি আমাদের সাথে আছেন? এমডি ওয়াহিদ হোসেন ভাই কি আমাদের সাথে আছেন? এমডি মেহেদি হাসান, শাহনাজ পারভিন। জি ভাই আছি। মেহেদি হাসান আছে। আচ্ছা মেহেদি হাসান ভাই আমাদের সাথে আছেন। আমাদের সাথে কি মেহেদি হাসান আছে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। মিথিলা জাহিন আপু কি আমাদের সাথে আছেন? আয়েশা আখতার আপু কি আমাদের সাথে আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা তারপরে হচ্ছে এমডি কামরুজ্জামান ভাই কি আমাদের সাথে আছেন? সিদ্দিকুর রহমান ভাই কি আমাদের সাথে আছেন?
জি ভাই আছি। আমার সাথে কি এমনি সুলাইমান ভাই আছেন? জি ভাই আছি। ফারুক আবিদুর রহমান নিবির ভাই কি আমার সাথে আছেন? হ্যাঁ সুলাইমান আছে। জি আছি। সুলাইমান ভাই আছেন, আচ্ছা নিবির ভাই আমার সাথে আছেন। ফারুক আহমেদ ভাই কি আমার সাথে আছেন না? ফারুক আহমেদ ভাই, ফারুক আহমেদ ভাই ছিলেন না আমার সাথে আছেন? আচ্ছা নুরুন্নাহার একটা লুনা আপু কি আমার সাথে আছেন? ভাইয়া ওইটা দুইবার চলে আসছে আপনার নামটা। আচ্ছা আচ্ছা, শেখ জাহিন আহমেদ ভাই কি আমার সাথে আছেন? হ্যাঁ আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের সাথে কি শেখ রিজভি আহমেদ ভাই আমাদের সাথে আছেন? আপনাকে দেখেছিলাম আমি। সো এটাকে একটু ঝামেলা হয়ে গেছে আসলে, দুইবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে,